Hare Krishna. Om Ajnanatimirandhasya Gnananjanashalakaya Chakshurunmilitam Yena Tasmai Shri Gurave Namaha Mukam Karoti Vachalam Pangum Langhayate Girim Yat Kripatamaham Vande Shri Gurum Dinataranim Paramananda Madhavam Shri Chaitanya Ishwaram Hari Om Tat Sat Namo Vishnupadaya Krishna Pristhaya Bhutale Srimate Jai Pataka Swamin Iti Namine Namo Acharya Padaya Nitai Kripa Pradayine Gaura Katha Dhamadaya Nagar Gram Tarine Namo Vishnupadaya Krishna Pristhaya Bhutale Srimate Bhakti Vedanta Swamin Iti Namine Namaste Saraswati Deve Gauravani Pracharine Nirvishe Shunyavadi Paschate Shtarine जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद की जय। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। সবার চরণে আমি আবার আমার দণ্ডবত প্রণাম জানাই। এর আগে অনেকজন জয়েন করেনি, তো আমি সবার চরণে আমার প্রণাম জানাই। আর আমি একটা এই ভজনের লিরিক্সটা শেয়ার করছি, আপনারা মিউটে থেকে এই ভজনটা আমরা একসাথে গাইতে পারি, তারপরে আমরা আমাদের রিডিং এ চলে যাব। সবাই এই লিরিক্সটা দেখতে পাচ্ছে? এখানে দেখা যাচ্ছে গুরুদেব কৃপা বিন্দু দিয়া? স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছে স্ক্রিনটা? ওকে, যে একটু যদি জুম করা যায় ভালো আর কি। আপনি যদি এটা জুম করলে একটু জাস্ট উপরে আপনি ওই সাইজটা লেফট কর্নারের উপরে আপনি তিনটা যে ডট আছে, তিনটা ডটে ক্লিক করলে ওখানে আপনি সাইজটা বাড়াইতে পারবেন। রাইট কর্নারে, সরি, রাইটে। হ্যাঁ, হ্যাঁ। এই হুম। সাইডে। হুম। হ্যাঁ, এখানে দেখেন একটা পার্সেন্টেজ দেওয়া আছে কোথাও, এই হয়তো মেবি। এই যে হ্যাঁ, 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 ওকে, দ্যাটস গুড। হ্যাঁ, এই তো এখন ঠিক আছে। আপনি এটা স্ক্রিনটা এখন মিডিয়াতে আনতে পারেন। এখন অনেকটা ভালো দেখা যাচ্ছে। থ্যাংক ইউ নয়ন প্রভু, আমি এটা শিখলাম। আমি একটু টেকনিক্যালি চ্যালেঞ্জ, তাই জন্য থ্যাংক ইউ ভেরি মাচ নয়ন প্রভু এটার জন্য। তো এটা হচ্ছে আমাদের শিল ভক্তিবিনোদ ঠাকুরের লেখা ভজন। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষায় অতিহীন। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষায় অতিহীন। সকল সহনে বল দিয়া করো নিজ মানে স্পৃহাহীন। সকলে সম্মান করিতে শকতি দেহনাথ যথাযথ। তবে তো গাইব হরিনাম সুখে অপরাধ হবে হত। কবে হেন কৃপা লোভিয়া এ জন কৃতার্থ হইবে নাথ। ভক্তি বুদ্ধিহীন আমি অতি দীন কর মোরে আত্মসাৎ। যোগ্যতা বিচারে কিছু নাহি পাই তোমার করুণাসার। করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া, করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব আর। আমি প্রাণ না রাখিব আর। গুরুদেব কৃপা বিন্দু দিয়া
করো এ দাসে তৃণাপেক্ষায় অতিহীন। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে प्रभुपदा जय प्रभुपदा प्रभुपदा श्रीला प्रभुपदा जय गुरुदेवा जय गुरुदेवा गुरुदेवा जय गुरुदेवा निताई गौर हरि बोल हरि बोल हरि बोल। शिला गुरु महाराज की जय, शिला प्रभुपाद की जय, পিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো আমরা যেহেতু আজকে আমাদের গুরু মহারাজের জীবনী মিলওয়াকি থেকে মায়াপুর, উনি ওনার আবির্ভাব হয়েছেন মিলওয়াকি ইউএসএ তে, আমেরিকাতে, আর সেখান থেকে উনি কিভাবে মায়াপুর এসেছেন আর সেখানে উনি কি করছেন আমাদের গুরুদেবের, তো সেই সেই জন্য আমি ভাবলাম যে এই ভজনটা আমরা গুরু মহারাজের কাছে প্রার্থনা করি, গুরু মহারাজের কৃপা আশীর্বাদ নিয়ে আমরা তার এই জীবনী পড়া শুরু করলে আমরা কিছু হৃদয়ঙ্গম করতে পারবো, তার কৃপা লাভ করতে পারি যাতে। তো আপনাদের সবার পারমিশন, সবার অনুমতি থাকলে আমি আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, আর যারা যারা রিড করতে চান। ওকে, তাহলে আমি ওয়ান বাই ওয়ান, আমি প্রথমে দেখতে পাচ্ছি আমাদের মোহন, মোহনকে, তো আমি মোহনকে আনমিউট করছি, তারপরে রিনা মাতাজিকে দেখতে পাচ্ছি। আর কাউকে আমি একবার একটু গ্যালারি ভিউতে দিই তাহলে। হ্যাঁ, তো আপনারা যারা যারা রিড করতে চান তারা আইদার ডিজিটালি বা যারা ভিডিওতে আছে তারা তো আমি দেখতে পাচ্ছি। তোমরা ফার্স্ট চ্যাপ্টার থেকে স্টার্ট করব, চ্যাপ্টার 1 থেকে। প্রস্তাবনা। এই গ্রন্থটি প্রায় অপ্রকাশিতই থেকে যেত, আর গ্রন্থটি না থাকার কারণটিও না, সহজে চ্যাপ্টার অনুমেয়। চ্যাপ্টার 1 মোহন, চ্যাপ্টার 1। আর একটু সাউন্ডটা কেটে কেটে আসছে, একটু সাউন্ডটা ডিস্টার্বড সাউন্ড আসছে। প্রথম অধ্যায়, পূর্ব আশ্রম। 1969 খ্রিস্টাব্দের কথা। হিপি যুগের অবস্থা তখন তুঙ্গে। গর্ডন জন আর্ডম্যান, ছোটবেলার যিনি জয় ডাকনামে অধিক পরিচিত ছিলেন, তিনি ছিলেন মন্ট্রিয়েলের একজন হরে কৃষ্ণ ভক্ত এবং জন লেনের সঙ্গে তার এক একই কক্ষে থাকার সুযোগ হয়েছিল। জন লেনন সবাই, আচ্ছা মোহন, ভয়েসটা একটু আনক্লিয়ার, সবাই কি ক্লিয়ারলি মানে বুঝতে পারছে মোহন যেটা রিড করছে? আচ্ছা, তাহলে বোধহয় আমার হচ্ছে সাউন্ডের প্রবলেম। ঠিক আছে। জন জন লেনন সেই সময় গিভ গিভ পিস এ গিভ পিস পিস এ চান্স এর রেকর্ডিং করেছিলেন। একক শিল্পী হিসেবে প্রাক্তন বিটলস এর এটি ছিল প্রথম সিঙ্গেলস পরিবেশনা যা খুব শিগগিরই জনপ্রিয়তার রেকর্ড গড়েছিল। আচ্ছা, কিন্তু আমরা এবার আরেকজনকে চান্স দিই, ঠিক আছে? আচ্ছা, আর কে নেক্সট কে রিড করতে চায়? অনুরাগিনী মাতাজি।
হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ, প্রণাম মাতাজি। হুম, তো আপনি আপনি আবার চাইলে ফার্স্ট লাইন থেকে আচ্ছা আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে মাতাজি? আপনার কথা শোনা যাচ্ছে, কিন্তু আমি সামহাও আপনার সাউন্ডেও একটু ডিস্টারবেন্স পাচ্ছি। এটা কি শুধু আমারই হচ্ছে নাকি আচ্ছা, সবার হচ্ছে বুঝতে না, সেম একটু মনে হচ্ছে ইকো হচ্ছে বা কোনো একটা প্রবলেম হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খুলে দিলাম, এবার শোনা যাচ্ছে মাতাজি? আপনি একটু রিড করুন, তাহলে আমি বুঝতে পারবো তাহলে। প্রথম অধ্যায়, পূর্বাশ্রম। 1969 খ্রিস্টাব্দের কথা। হিপি যুগের অবস্থা তখন তুঙ্গে। গর্ডন জন আর্ডম্যান, ছোটবেলায় যিনি জয় ডাকনামেই অধিক পরিচিত ছিলেন, তিনি ছিলেন মন্ট্রিয়ালের একজন হরে কৃষ্ণ ভক্ত এবং জন লেননের সঙ্গে তার একই কক্ষে থাকার সুযোগ হয়েছিল। জন লেনন সেই সময় গিভ পিস এ চান্সের রেকর্ডিং করেছিলেন। একক শিল্পী হিসেবে প্রাক্তন বিটলসের এটিই ছিল প্রথম সিঙ্গলস পরিবেশনা, যা খুব শীঘ্রই জনপ্রিয়তার রেকর্ড করেছিল। কিন্তু জয়ের জীবন ইতিমধ্যেই পপ সংস্কৃতি থেকে অনেক ঊর্ধ্বে পৌঁছে গেছিল। তিনি সমস্ত ধরনের জড়জাগতিক চিত্ত বিক্ষেপ সম্পূর্ণরূপে এড়িয়ে চলতেন। তারপরে প্যারাটা পড়বো মাতাজি? হ্যাঁ মাতাজি। হ্যাঁ, তিনি আর তখন 60 দশকের লম্বা চুলওয়ালা সেই রকম কোনো যুবক ছিলেন না, যারা ছিল তৎকালীন প্রজন্মকে গ্রাস করা অপসংস্কৃতি আন্দোলনের ফল। বরং তিনি তখন জয়পতাকা দাস মুন্ডিত মস্তক, গেরুয়া বসনধারী ও কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনকারী এক নবীন। তাই জন লেননের সঙ্গে অবস্থান করা তার জন্য এক ভিন্ন অর্থ বহন করেছিল। এক মিনিট, পাতাটা হ্যাঁ, একজন সমসাময়িক, পাতাটা ঠিক উল্টালাম। হুম। একজন সমসাময়িক জনপ্রিয় রেকর্ডিং শিল্পীর সাথে অবস্থান করাটা তার জন্য কোনো মহানন্দের ব্যাপার ছিল না। পক্ষান্তরে সেটি ছিল তার গুরুদেবের উদ্দেশ্য পূরণে সেবা করার অপূর্ব সুযোগ। জন লেনন ও ইয়োকো ওনো তাদের ওয়ার ইজ ওভার শান্তি প্ররোচনাকে উত্তর আমেরিকাতে নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু তার বছরখানেক পূর্বেই গাঁজার নেশার কারণে দোষী সাব্যস্ত হওয়ার দরুন লেননের সেখানে প্রবেশ অনুমতি ছিল না। তাই ইংল্যান্ড ছেড়ে সে এবং স্ত্রী প্রথমে বাহামাসে চলে যায় এবং সেখান থেকে টরন্টো চলে আসে। প্রাথমিক অবস্থায় কানাডায় পৌঁছানোর পর পূর্বের কোনো এক ড্রাগ বিবাদের জেরে তাদেরকে বেশ শক্ত অভিবাসন সাক্ষাৎকারের মুখে পড়তে হয়। অবশেষে 10 দিন বাদে তাদেরকে অস্থায়ী ভ্রমণকারী হিসেবে অনুমতি দেওয়া হয়। সেখান থেকে তারা শীঘ্রই মন্ট্রিয়ালে পৌঁছায়। 1969 খ্রিস্টাব্দে 26শে মে থেকে 2রা জুন পর্যন্ত ফেয়ারমন্ট কুইন এলিজাবেথ হোটেলের 1742 নম্বর কক্ষটিতে তারা বেড ইন ফর পিস এর পরিকল্পনা করেছিলেন। বেড ইন ফর পিস ছিল ভিয়েতনাম যুদ্ধ বন্ধের প্রতিবাদে গৃহ অভ্যন্তরের থেকেই এক ধরনের শান্তিপূর্ণ অবস্থান। লেনন দম্পতি চেয়েছিল হরে কৃষ্ণ ভক্তরা যেন আধ্যাত্মিক প্রতিনিধি রূপে সেই শান্তি আন্দোলনে অংশ নেয়। জয়পতাকা দাস ঠিক সেই রুমটিতেই ছিলেন, কিন্তু তিনি সেখানে কিভাবে গেলেন? উইন্স এই অবধি কারোর যদি কোনো প্রশ্ন থাকে হরে কৃষ্ণ মাতাজি, তাহলে ধন্যবাদ। হ্যাঁ, আমরা জাস্ট জিজ্ঞেস করে নিই যদি কারোর কিছু। এখানে কথা হচ্ছে জন লেনন একজন বিটলস বলে একটা অনেক ফেমাস ব্যান্ড, মানে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনালি বিটলস বলে একটা ব্যান্ড ছিল। ইভেন এখনো অনেকজন বিটলস ব্যান্ডের গান শোনে। সেই বিটলস ব্যান্ডের জন লেনন বলে একজন সিঙ্গার। তো এটা তার কথা বলা হচ্ছে যে আহ, আমাদের গুরু মহারাজ, মানে যেই সময় সবাই এই বিটলস ব্যান্ড শুনে মানে একদম কি বলে মত্ত হয়ে যেত, পাগলের মতন মানে নাচতে লাগতো, পাগলের মতন ব্যবহার করতে লাগতো, সেই সময় আমাদের গুরু মহারাজ ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ, ওনাকে তখন জয়, কারণ তখন তো উনি জয় পতাকা হননি, তখন ওনার নাম ছিল গর্ডন জন আর্ডম্যান। তো ওনাকে সবাই জয় বলে ডাকতেন, জয়। তো সেই জয় এখানে বলা হচ্ছে যে যেখানে সবাই এইসব হিপ্পিদের মতন থাকতেন, সবাই গাঁজা খেতেন,
স্মোক করতেন, এসব গান শুনতেন, বাইরে রাতভর বাইরে থাকতেন, নাচতেন উন্মাদ পাগলদের মতন। সেই সময় আমাদের গুরু মহারাজ যে উনি এইসব থেকে একেবারে অন্যরকম ছিলেন। উনি একেবারেই এই ধরনের ছিলেন না ওই সময়ের থেকে। তো ওই সময় একটা এক সময় এরকম হয়েছিল যখন এই জন লেনন মানে বিটলস এর ব্যান্ডের এই যে সিঙ্গার, তার সাথে আমাদের গুরু মহারাজ একই রুমে কোনো কোনো একটা রিজনে ওই একসাথে একটা রুমে ছিলেন। আর তারপরে পরবর্তীকালে যেটা হয় যে এই জন লেনন তার ওয়াইফকে নিয়ে ক্যানাডাতে যেতে চায়। সেই সময় ওনাকে আটকানো হয়, কারণ এই ম্যারিওয়ানা মানে গাঁজা খাওয়ার ইয়েতে ওনাকে ওখানে এন্ট্রি দেওয়া হয় না। তো তারপর তিনি আরেকটা অ্যালবাম বের করেন। আর সেই অ্যালবামটা হচ্ছে যে যখন ভিয়েতনাম যুদ্ধ হচ্ছিল, সেই ভিয়েতনাম যুদ্ধতে এতজন মারা যাচ্ছিল যে তখন নানান রকমের মানে সব মিছিল ইয়ে করা হয় যে এই যুদ্ধটাকে বন্ধ করো, যুদ্ধটাকে বন্ধ করো। তো তখন এই জন লেনন আরেকটা এরকম গানের অ্যালবাম বের করে যে এই যুদ্ধটা বন্ধ করবার একটা পিস অ্যালবাম। আর সেইখানে এই বিটলসরা চেয়েছিল যে হরে কৃষ্ণ মুভমেন্টের যারা মানে ডিভোটিস, তারা যদি এটার মধ্যে পার্টিসিপেট করে তাহলে খুব ভালো হয়। কারণ হরে কৃষ্ণার ডিভোটিসদের সবসময় জানা হতো যে এরা অলওয়েজ অনেক পিসফুল, আর সবসময় তাদেরকে মানে দেশ বিদেশে এই হরে কৃষ্ণ আমাদের এই ইসকনের ভক্তদেরকে সবাই খুব ভালোবাসতো। তো সেই কারণে এই বিটলস যে ব্যান্ড, তারা চাইছিল যে যদি হরে কৃষ্ণ মুভমেন্ট থেকে কোনো ভক্তরা যদি মানে তাদের জয়েন করতে পারে তাহলে খুব ভালো হয়। তো সেখানে বলা হচ্ছে যে ওনারা যেই হোটেলের মধ্যে থাকছিল, ঠিক তার সেই হোটেলের মধ্যেই আমাদের গুরু মহারাজ ঠিক ওই সময় উনি ছিলেন। তো এটা কিভাবে হলো যে ওই সময় উনি ওইখানেই ছিলেন? এবার আমরা এগিয়ে যাই। আচ্ছা, আমি জিজ্ঞেস করি। আর আচ্ছা, রিনা মাতাজি হ্যান্ড রেজ করেছিলেন, তো রিনা মাতাজিকে আমরা অ্যানমিউট করছি। থ্যাংক ইউ অনুরাগিনী মাতাজি, অনুরাগিনী পদ্মা মাতাজি। ধন্যবাদ প্রণাম। উইসকনসিনের পূর্ব ইতিহাস। ঔপনিবেশিক পাক ঔপনিবেশিক সময়কালে জন্মগত সূত্রে স্থানীয় আমেরিকানদের জন্য উইসকনসিন ছিল অত্যন্ত সুপরিচিত। অন্যান্য স্থানের মধ্যে মেনোমিনি, কিকাপো, উইনিবাগো ও ডাকোটাও রয়েছে এবং সেই ঐতিহ্য আজ পর্যন্ত টিকে রয়েছে। যাই হোক, 1949 খ্রিস্টাব্দে জয়ের জন্মের পূর্বেই অর্থনৈতিক মন্দা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের দ্বারা সেই সময়কালের লোকেদের মধ্যে এক নির্দিষ্ট সাংস্কৃতিক, ধর্মীয়, সামাজিক ধারণা ও বিশ্বাস গড়ে উঠেছিল। যদিও অ্যাডমান পরিবার তাদের পূর্বপুরুষদের যুদ্ধ পরবর্তীকালীন সমৃদ্ধির কারণে এইসবের দ্বারা কখনোই ক্ষতিগ্রস্ত হননি। আর্ডম্যান ফ্যামিলি বলতে আমাদের গুরু মহারাজের মানে সারনেম, এটা টাইটেল আগেকার, গর্ডন জন আর্ডম্যান। তো সেই ফ্যামিলি, সেই পরিবারের কথা বলা হচ্ছে। তাঁর জন্মস্থান উইসকনসিনে নব্য আবিষ্কৃত গাড়ি, টেলিভিশন ও আধুনিকতার আরো নতুন নতুন সরঞ্জামাদির প্রবেশ ঘটেছিল, যা পরিণামে একটি ক্রমবর্ধমান ভোক্তা সমাজ গড়ে তুলেছিল। এই সব কিছু সত্ত্বেও তাঁর সময়কার প্রজন্ম কোনো সত্যিকার বা চিরন্তন সুখের নিশ্চয়তা পায়নি। অধিকন্তু তাঁর জন্মের পূর্বেই চীনের কমিউনিস্ট রাষ্ট্রে পরিণত হওয়া এবং রাশিয়ার পারমাণবিক বোমার অধিকারী হওয়ার ঘটনা প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছিল। নতুন ও দ্রুত সমৃদ্ধিশীল প্রযুক্তির যুগের পাশাপাশি রাজনৈতিক অস্থিরতার ফলে সৃষ্ট অস্বস্তিকর উত্তেজনার অনিশ্চিত পরিণাম সম্পর্কে চিন্তাশীল ব্যক্তিরা বেশ উদ্বিগ্ন ছিলেন। জর্জ অরওয়েলের সামাজিক দুর্দশা ও অবিচারমূলক উপন্যাস 1984, যেটি
আধুনিক সমাজের সব নোংরা দিকগুলোকে উন্মোচিত করে দেয়। সেটিও জয়ের জন্মের বছরেই প্রকাশিত হয়েছিল। সরকারি নিয়ন্ত্রণ ও একগুঁয়ে সামাজিক স্থিতাবস্থার প্রতি আনুগত্যের চরম বিপদকে তুলে ধরে লেখক সেই গ্রন্থে নাটকীয়ভাবে এক রাজনৈতিক বার্তার বিবরণ দিয়েছেন। অরওয়েলের মতানুযায়ী পৃথিবীটা ইতিমধ্যেই এক জঘন্য জায়গা, কিন্তু তা আরো খারাপ হয়ে যায় যখন মানুষ নিজেদের জন্য চিন্তা করে না বা ভগবান প্রদত্ত অধিকারের জন্য রুখে দাঁড়ায় না। হয়তো যুক্তি দেখানো যেতে পারে যে 1984 গ্রন্থটিতে ঠিক যতটা অনুমান করা হয়েছিল আসলে অতটা দুঃখময় ছিল না, কিন্তু জয় এর উইসকনসিনে খুব কম লোকই সুস্পষ্ট ও ব্যাপক আলোচিত অরওয়েলীয় ব্যাখ্যাকে অস্বীকার করতে পেরেছিল। আচ্ছা, এইখানে বলা হচ্ছে যে এই যে গুরু মহারাজ যেই ইয়ারে ওনার আবির্ভাব হয়েছেন, সেই ইয়ারই আর কি এই যে নতুন ধরনের সব গাড়ি, টিভি, এগুলো সব তখন মানে যত মডার্নাইজেশন ওই বছর থেকে শুরু হয়েছে। আর তার সাথেই মানে রাশিয়াতে নিউক্লিয়ার বম্ব ইয়ে করা হয়েছে, ক্রিয়েট করা হয়েছে। তখন চাইনা কমিউনিস্ট কান্ট্রি হচ্ছে, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে একেবারে মেসি অবস্থা হয়ে গেছে। মানে একদিকে লোকে টিভি পেয়ে, গাড়ি পেয়ে মানে পাগল হয়ে গেছে, মানে একেবারে আর ভগবানকে তো ভুলেই গেছে, কিন্তু তারা এইসবের মধ্যে ইয়ে হয়ে যাচ্ছে। আবার আরেকদিকে পলিটিক্যাল সাইডে দেখতে গেলে এত প্রবলেম, এইসবের মাঝে আমাদের গুরু মহারাজের আবির্ভাব হয়েছে। আর সেখানে বলছে অরওয়েল বলে একজন, উনি নিজের এই মানে একটা নাটকীয় একটা ইয়ে মানে নাটকের দ্বারা উনি এটা বোঝাতে চেয়েছেন যে মানে লোকজন ভগবান যা কিছু নির্দেশ দিচ্ছে সেইগুলো ভুলে গিয়ে এইগুলোর মধ্যে মানে ঢুকে গেছে। আর তাই জন্য তারা একেবারে কোনো দিকেই মানে হ্যাপি হতে পারছে না, মানে খুশি হতে পারছে না। তারা মানে খুশি হওয়ার জন্য, নিজেকে আনন্দ দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, নানান রকমের গাড়ি ঘোড়া, টিভি, এইগুলো সব মানে তারা ইউজ করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই তারা খুশি হতে পারছে না, কারণ তারা ভগবানের আহ মানে ভগবান যেটা বলছে সেটা তারা মানতে পারছে না। আর ওনার এই বইটা মানে গুরু মহারাজ উইসকনসিনে যেখানে ওনার জন্ম, সেইখানকার লোকে তো একেবারেই এই কথাটাকে পছন্দ করেনি। এই যে ভগবানের নির্দেশ মেনে সবাই চলছে না বলে সবাই দুঃখী, কেউ সুখ পাচ্ছে না বা কেউ আনন্দে থাকতে পারছে না, এই কথাটা তারা কেউই মানতে পারছে না, তাদের এগুলো পছন্দ হয়নি কথাটা। তো আচ্ছা, আমরা আর কেউ যদি রিড করতে চায় তারা হ্যান্ড রেজ করতে পারে। আচ্ছা, আমি মনে হয় ইমনের হাত দেখছি, নাকি ইন্দিরার হাত, জানি না। তা সত্ত্বেও জয় এক ঐশ্বর্যময় পরিবেশে জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মের সময় তার পিতামহ ছিলেন কয়েক কোটি টাকার এক বিশাল সফল রং কারখানার প্রতিষ্ঠাতা। তার বোন লেসলি বাউয়ের তাদের পারিবারিক পটভূমি সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আমরা যতটা জানি আমাদের বংশ পরম্পরা শুরু হয় 1884 খ্রিস্টাব্দের 29শে মে থেকে। আমার প্রপিতামহ অ্যালবার্ট আর্ডম্যান এবং ওনার স্ত্রী বার্থা রাস্ট একটি নৌযানে করে মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে এসেছিলেন। সেই স্থানটি নির্বাচন করার পিছনে তাদের কারণ ছিল যে তারা শুনেছিলেন পমেরানিয়া থেকে আমেরিকার আসা অধিকাংশ জার্মান অধিবাসীরা ওই স্থানটিতে বসতি স্থাপন করত। তাদের দুজনের কেউই ইংরেজি বলতে পারতেন না, কিন্তু তাদের যৌবনকালে বেঁচে থাকার অবলম্বন ছিলেন। তাদের একমাত্র সন্তান আমার পিতামহ এরিক আর্ডম্যান। আমার আমার মনে হয় তখনকার দিনে অনেক রোগবালাই ছিল এবং ঔষধ ও চিকিৎসা ব্যবস্থা এতটাই অপ্রতুল ছিল যে অনেক শিশুদেরই শেষ রক্ষা হতো না। জানি না কত শিশুর মৃত্যু হয়েছিল,
কিন্তু আমাদের বেড়ে ওঠার ওই সময়গুলোতে সেই ব্যাপারটি একটি স্পর্শকাতর বিষয় হওয়ার জন্য যথেষ্ট ছিল। খুব শীঘ্রই পরিবার সহ অ্যালবার্ট উইসকনসিনের মিলওয়াকিতে একটি ছায়াঘেরা রাস্তায় চলে এসেছিলেন, যার কোনায় একটি ছোট মুদিখানার দোকান ছিল। সেই দিনগুলিতে মিলওয়াকি বরাবরের মতোই ছিল এমন এক জায়গা যেখানে লোকেরা কঠোর পরিশ্রম ও ছিমছাম জীবনযাপন করত। এটি ছিল গায়ে গতরে খেটে খাওয়া মানুষদের শহর। আমার ঠাকুরদা এরিকের জন্ম 1886 খ্রিস্টাব্দে। প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তিনি ভালো একটা ইংরেজি বলতে পারতেন না। তিনি মূলত ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়েছিলেন। তার পিতা অ্যালবার্ট একটি বিদ্যালয় নির্মাণ করেছিলেন এবং শীঘ্রই সেটির পরিসর বাড়ানোর প্রয়োজন পড়েছিল। তা ছিল মার্টিন লুথারের আদর্শ অনুসারে একটি বিদ্যালয়। সেখানে সকালবেলা জার্মান ভাষায় এবং বিকেলে ইংরেজি ভাষায় পড়ানো হতো। 1900 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে আমার ঠাকুরদা আনুষ্ঠানিকভাবে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছিলেন। আমাদের পরিবারের ক্ষেত্রে সেটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি কেন্দ্র সরকারের জনগণনা থেকে জানতে পেরেছিলাম যে তাঁর 13 বছর বয়সের দিকে আমার ঠাকুরদা একজন বার্তাবাহী বা বেয়ারা ছিলেন। পরবর্তীকালের আরেকটি শুমারিতে আমি দেখেছিলাম তিনি ফ্রেম নির্মাণকারী, কাঠমিস্ত্রি এবং শেষে আর্টস ক্যামেরা স্টোর নামে একটি কোম্পানির হয়ে কাজ করতেন, যেটি এখনো মিলওয়াকিতে রয়েছে। তিনি তার পিতার থেকে ব্যবসা করা শিখেছিলেন। আজকে সে আজকের যেই জমকালো মিলওয়াকি শহর দেখা যায়, তার নির্মাণে আমার প্রপিতামহ অন্যতম ভূমিকা পালন করেছিলেন। আমার পিতামহ তখনও জার্মান ভাষায় কথা বলতেন, আর সেটিই ছিল তার একমাত্র অবলম্বন। যখন তিনি কিছু কিছু বড় কোম্পানিতে কাজ করতেন, তখন তার সঙ্গে একসাথে কাজ করার জন্য এমন একজনকে থাকতে হতো যে ইংরেজিতে কথা বলতো। কিন্তু ঠাকুরদার কাজের বেশ দক্ষতা ছিল। শহরের সবচেয়ে শ্রেষ্ঠ নিখুঁত কাঠমিস্ত্রি হওয়ার সুবাদে কোম্পানিগুলি তাকে খুঁজে নিত। লেসলির কথা অনুযায়ী অবশেষে তাদের পিতামহ এরিকের সঙ্গে রবার্ট জ্যাকবি নামক একটি জার্মান ব্যক্তির সাক্ষাৎ হয় এবং তাঁরা অন্তরঙ্গ মিত্রে পরিণত হন। পরবর্তীতে রবার্ট এরিকের বোন এলসির সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন, যা এই দুই পরিবারকে আরো ঘনিষ্ঠ করে। এদের মধ্যে তাদের গভীর বন্ধুত্বকে আরো বৃদ্ধি করতে রবার্ট ও এরিকের ভাগ্যের দরজা খুলে যায়। তার অসংখ্য তারপিন তেলের ক্যান ভর্তি একটি মালবাহী গাড়ির সন্ধান পান। কোনো দাবিদার না থাকায় ওগুলো ওখানেই পড়েছিল। মালিকানার ভারমুক্ত হতে কেউ হয়তো বা জাহাজিদেরকে খুব কম দামে সেগুলি বিক্রি করে দিতে বলেছিল। যেহেতু বিনিয়োগের পরিমাণ খুবই নগণ্য ছিল, তাই তারা দুজনে মিলে তৎক্ষণাৎ সেগুলো নিয়েছিলেন। প্রথম দিকে কোনো গুদামঘর না থাকায় পিতামহী ইরমার সারা বাড়ি তারপিনের ক্যান দিয়ে ভরে গিয়েছিল। এরিক তার নিজের ছুতোর মিস্ত্রির কাজে সেগুলি ব্যবহার করতে থাকেন, কিন্তু লোকেরা আদৌ সেগুলি কিনতে ইচ্ছুক কিনা তা দেখতে তিনি একদিন সেসব নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বিক্রির সিদ্ধান্ত নিলেন। তারা ইচ্ছুক ছিল। অতঃপর এই দুজন ব্যক্তি তাদের ব্যবসা বাড়াতে রং, রঙের তেল ও প্রাসঙ্গিক বিভিন্ন ছোটখাটো যন্ত্রপাতি বিক্রির একটি দোকান দেওয়ার মনস্থ করলেন। স্বাভাবিকভাবেই দোকানের একটা বড় অংশ জুড়ে তারপিনও ছিল। রবার্ট একজন কেমিস্টকেও জোগাড় করেছিলেন, যে কিনা তাদের রঙের সত্ত্ব পেতে সাহায্য করবে ও অবশেষে তাদের নিজস্ব ব্র্যান্ড তৈরি করবে। সেটাই ছিল বার্জার ব্যাজার পেইন্ট কোম্পানির সূচনা। আচ্ছা, এখানে আমরা স্টপ করি। নেক্সট, এখানে একটা জায়গায় বাল্টিমোরের কথা বলা আছে, যেখানে গুরু মহারাজের গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার গেছিলেন। আমাদের এখানে বাল্টিমোর থেকে রূপেশ্বরী গৌরপ্রিয়া মাতাজি আছেন, তাই আমার বাল্টিমোর দেখি মনে পড়লো।
কলাবতী মাতাজি আছেন এখানে। আচ্ছা, নেক্সট কে রিড করতে চায়? হুম, অনুরাগিনী মাতাজি, আপনি রিড করার জন্য হ্যান্ড রেজ করেছেন? হ্যাঁ মাতাজি। আচ্ছা, আমি তাহলে একবার ইন্দিরা রিড করুক একটা দুটো প্যারাগ্রাফ, তারপরে আমি আবার আপনার কাছে আসছি। এই বুকটা আর অন্যদের সবার কাছে নেই, মানে জাস্ট আমি একবার চেক করছি যে আপনাদের কাদের কাদের কাছে এই বইটা আছে, তারা একটু হ্যান্ড রেজ করুন, তাহলে আমি না, মানে যারা রিড করছে তো অবশ্যই তাদের কাছে আছে বলে রিড করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা সবাই একটু একটু করে রিড করতে পারেন। আমি তো, যেহেতু আমি বাংলা রিড করতে পারি না, আমারটা ইংলিশে, তাই আমি রিড করছি না কিছুই। তো আপনারা সবাই ওয়ান বাই ওয়ান মানে রিড করতে পারেন, আর আপনারা চাইলে যেটা রিড করছেন সেটা আপনার নিজেরা এক্সপ্লেনও করতে পারেন, আমরা এইভাবে ডিসকাস করতে পারি। তো এখন এখন আস্তে আস্তে এবার গুরু মহারাজের আরো ডিটেলস আসছে, তো এবার আমরা ইন্দিরার কাছে একটু শুনি, তারপরে মাতাজির কাছে যাবো। ধন্যবাদ প্রণাম মাতাজি। রং ও ধর্ম। 1918 খ্রিস্টাব্দটি ছিল উইসকনসিনের অ্যাডমান পরিবার ও ভারতের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন উভয়ের জন্যই অতিশয় গুরুত্বপূর্ণ। গর্ডন জন জয় এর জন্মের অনেক আগে এবং অবশ্যই তার জয় পতাকা স্বামী হিসেবে প্রকাশ লাভের পূর্বেই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় পাশ্চাত্যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচারের প্রস্তুতি নিচ্ছিল। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তখনই কেবল সন্ন্যাস আশ্রম গ্রহণ করলেন এবং এর কয়েক মাস পরই গৌড়ীয় প্রতিষ্ঠান স্থাপন করেন। সেই বছরের কলকাতায় তার প্রথম কেন্দ্রটি স্থাপিত হয় এবং তা শ্রী গৌড়ীয় মঠ বলে পরিচিত হলো। পূর্বে যেমনটা বলা হয়েছে, তার আন্দোলনটি শীঘ্রই সারা উপমহাদেশ জুড়ে 64টি শাখা সমন্বিত প্রগতিশীল এক শিক্ষামূলক ও প্রচার সঞ্চালন সংস্থায় পরিণত হলো। এইটিই সেই আন্দোলন যা কয়েক বছর পর 1920-র দশকে শ্রীল প্রভুপাদকে আকৃষ্ট করেছিল এবং চরমে পাশ্চাত্য দেশে তা ছড়িয়ে দিতে তাকে অনুপ্রাণিত করেছিল। যখন এই শিক্ষাকে শ্রীল প্রভুপাদ ভারতবর্ষের বাইরে নিয়ে এসেছিলেন, সেখানে অসংখ্য মানুষের সাথে তার সাক্ষাৎ ঘটে এবং তিনি জীবনে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসেন। শ্রীল জয়পতাকা স্বামী ছিলেন তাদেরই একজন, কিন্তু সেসব ছিল এক বিনীত সূচনা, যেখানে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার প্রচার পন্থার সূত্ররূপে গড়ছিলেন ও তার ভবিষ্যৎ পরিকল্পনার উন্নয়ন করছিলেন। এদিকে উইসকনসিনে আর্ডম্যান পরিবার ঠিক উল্টো দিকে অগ্রসর হচ্ছিল। একদিকে যেখানে শ্রীল সরস্বতী ঠাকুর কৃচ্ছ্রতা ও পারমার্থিকভাবে নিয়ন্ত্রিত বৈরাগ্যের জীবন অবলম্বন করছিলেন, অন্যদিকে সেখানে আর্ডম্যানরা এক সাফল্যজনক ব্যবসা শুরু করতে যাচ্ছিল, যা তাদেরকে জাগতিক সুযোগ সুবিধার সব ধরনের বিলাসিতাপূর্ণ উপকরণাদি প্রাপ্তির দিকে নিয়ে যাবে। 1918 খ্রিস্টাব্দে রবার্ট জ্যাকবি ও এরিক আর্টম্যান জয়পতাকা স্বামীর পিতামহ বেজার পেইন্টস অ্যান্ড হার্ডওয়্যার স্টোর্স ইনকর্পোরেটেড প্রতিষ্ঠা করেন। যদিও প্রথমে যদিও প্রথমে তারা ছোট আকারে শুরু করেছিলেন, কিন্তু অল্প দিনেই তারা উৎপাদনকারী, ঠিকাদার ও খুচরো বিক্রেতা হিসেবে বিভিন্ন দোকানসমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম রূপে পরিচিতি ও সমৃদ্ধি লাভ করেন। মানসম্মত রংদ্রব্যের ক্ষেত্রে তাদের সুখ্যাতি ছড়িয়ে পড়ে। 1963 খ্রিস্টাব্দে মিলওয়াকিতে মূল কেন্দ্র স্থাপন করে বেজার বিভিন্ন স্থানে 66টি শাখা পরিচালনা করছিল। এর অধিকাংশগুলি যদিও মিলওয়াকিতেই ছিল, কিন্তু সারা দেশ জুড়েই তাদের শাখা বিস্তার হয়েছিল। এছাড়াও ডিলারদের মালিকানায় আরও 63টি শাখা দোকান ছিল, অর্থাৎ জ্যাকবি আর্টম্যান এর অধীনে সর্বোপরি 120টিরও ওপরে ব্যবসায়িক উদ্যোগ চলছিল। 1963 খ্রিস্টাব্দে বিক্রি করে দেওয়ার আগে পর্যন্ত এই ব্যবসায়িক উদ্যোগ ছিল আর্টম্যানদের ইতিহাসে এক অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এইগুলো যদি বলা হচ্ছে যে এটা আমাদের গুরু মহারাজ কোন ফ্যামিলির থেকে আসছে, মানে তারা মানে ম্যাটেরিয়াল লাক্সারিজ বা ম্যাটেরিয়াল ওয়েলথ যদি দেখতে হয়, তাহলে গুরু মহারাজরা কত ওয়েলদি ফ্যামিলি, মানে তারা
আম, তাদের এই বিজনেস সারা জগৎ জুড়ে মানে কতগুলো চেইন, আর তাদের আহ, এই আমরা এগুলো যেগুলো পড়ছি সেটা বলছে যে সে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, এইটা জানাবার জন্য এই পুরো হিস্ট্রিটা দিচ্ছে, পুরো ডিটেলস গুলো দেওয়া হচ্ছে। আচ্ছা, এই প্যারাগ্রাফটা তুমি এন্ড রিড করে তারপরে আমরা আবার নেক্সট কারোর কাছে যাবো। ইন্দিরা। যদিও পরবর্তী বছরগুলোতেও এই ব্যবসায়িক ইতিহাস তাদের পারিবারিক গর্ব হিসেবে রয়ে গিয়েছিল। হরে কৃষ্ণ। হুম, আচ্ছা। আম, অনুরাগিনী মাতাজি, আমি আপনার কাছে আবার ফিরে আসি, কারণ এই হ্যাঁ হ্যাঁ মাতাজি। যারা, তাহলে সুনীতি মাতাজিকে আমি আনমিউট করছি। হরে কৃষ্ণ, প্রণাম মাতাজি, সকল বৈষ্ণব চরণে। মাতাজি, আমি তো আসলে রেগুলার না, কোথা থেকে পড়াটা হচ্ছে আমার খুঁজে পেতে দেরি হবে। আপনি যদি কাইন্ডলি অন্য কাউকে বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মাতাজি, আপনি ততক্ষণ খুঁজে নিন। কারণ আমারটা তো ইংলিশ, আমি বলতে পারবো না বাংলাতে কোন পেজ নাম্বার এটা, যদি পেজ নাম্বার 40 মাতাজি। আচ্ছা, এটা হচ্ছে পেজ নাম্বার 40-তে সুনীতি মাতাজি, পেজ নাম্বার 40-তে বোধহয় লাস্ট প্যারাগ্রাফ, তাই না? হুম। লাস্টের আগে হুম, আগেরটা। হ্যাঁ, আপনি এটা খুঁজে বের করে নিন, ততক্ষণ আমরা রূপেশ্বরী গৌরপ্রিয়া মাতাজির কাছে শুনি। হরে কৃষ্ণ, সবাইকে ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি। বেজয়ার কোম্পানির কারণে এডম্যানদের সমৃদ্ধি বেড়েই চলছিল। শীঘ্রই সিনিয়র এডম্যান কয়েক সন্তানের জনক হন, যাদের মধ্যে সর্বকনিষ্ঠ হচ্ছেন গর্ডন জন, স্পষ্টতই যিনি আমাদের গল্পের মুখ্য চরিত্র। ইনি সেই ব্যক্তি ইনি সেই ব্যক্তি নন, বরং তার পিতা, প্রথম গর্ডন জন হারবার্ট এডম্যান। প্রথম গর্ডন জন কালক্রমে লরেইল গোলিচ এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে 3টি সন্তান জন্ম নেয়। দ্বিতীয় গর্ডন জন, জয়, জেন এবং জেফ গৃহকর্তা যখন পুনরায় বিবাহ করেন, তখন চতুর্থ সন্তান লেসলি ও এই পরিবারে অন্তর্ভুক্ত হয়। জয় যখন শিশু ছিলেন, এডম্যান গৃহকে তখন মন্টেরি বাড়ি বলা হতো। এটি ছিল তাদের অসীম সম্পদ প্রাচুর্যের ফল। লেসলি তার শৈশবকালের কথা স্মরণ করে বললেন, মন্টেরি বাড়িটি ছিল ওয়াকাশ কাউন্টিতে এল্ট গ্রোভ এর একটি অংশ, যেটি উইসকনসিনের অবিশ্বাস্য রকমের অভিজাত এলাকার হিসেবে পরিচিত। জয়ের পিতামাতা আলাদা হয়ে যাওয়ার আগে, যখন মাদার আহ, লরেইন কাজে যেতেন, তখন গৃহপরিচারিকারা জয়ের দেখভাল করত। অবশ্য তার কাজে যাবার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তবুও তিনি যেতেন। জয় যাতে একঘেয়ে হয়ে না পড়ে এবং তাকে শৃঙ্খলার মধ্যে রাখা যায়, তাই লরি জয়কে স্কুল শেষে একটি প্রোগ্রামে ভর্তি করিয়ে দেন। তার মা-বাবা আলাদা হওয়া ও বিবাহ বিচ্ছেদের আগে জয় কিছু সময় মন্টেরি হোমে কাটিয়েছিলেন। আমাদের মন্টেরির নিচের তলাটি ইস্টার ও বড়দিন উৎসবের সময় সাধারণ জনগণের জন্য উন্মুক্ত ছিল। হ্যাঁ, ঠিক তাই। আমার মাসিদের মধ্যে একজনের মতে, প্রথম তলায় অতিথিদের বিনামূল্যে প্রবেশ অনুমোদন ছিল, আর অল্প টাকায় দ্বিতীয় তলায়ও কিছু অংশ উন্মুক্ত ছিল। স্টার উৎসবের সময় তারা বাড়িটি ঘুরে দেখতে পেতেন, বিশেষ করে প্রথম তলা ও বাগান, যা ছিল নজরকাড়া সৌন্দর্যমণ্ডিত। বাড়িটিতে ইথান অ্যালেন, আমেরিকান নামজাদা আসবাবপত্র কোম্পানি, এর ফার্নিচার, দেওয়ালে পছন্দসই বিভিন্ন রঙের সাঁটানো কাগজ, নামকরা সরবরাহকারীদের থেকে আনা বিভিন্ন শিল্পকার্য, মার্বেলের মেঝে, সূর্যালোক প্রবেশকারী কাঠের ঘর, টেনিস কোর্ট, ধনুকের মতো বাঁকানো পুঞ্জবিথি, নিচতলায় সুইমিং পুল, পাঁচতলায় ছয় আহ, পাঁচতলায় 6টি শৌচালয়, সরোবর, বাগান ইত্যাদির দ্বারা সুসজ্জিত ছিল। এটি ছিল আমার ঠাকুরমার জন্য ঠাকুরদার বানানো শেষ বাড়ি, এবং তা ছিল অবিশ্বাস্য রকমের ব্যয়বহুল।
বড়দিন উৎসবের সময় ছোট ও আনুষ্ঠানিক ডাইনিং রুম, লাইব্রেরি ও আরো অন্যান্য ঘরের মধ্য দিয়ে বিস্তৃত 25টিরও বেশি গাছ দেখতে পাওয়া যেত। বৃহদাকারের দুটো থাকার ঘরে দুটো বড় গাছ ছিল। সিঁড়ির উপর থেকে নিচের হলঘর ও খেলার ঘর পর্যন্ত আরো গাছ ছিল। বাড়িটি ছিল বিশাল। পাথর ছড়ানো বাগান, পুকুর, টেনিস কোর্ট ইত্যাদি। না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। আমার বাবা, আমার সৎ বাবা মায়ের আহ, তারা সকলেই ছিলেন সমাজের অভিজাত শ্রেণীর অংশ। আমাদের পিতামাতা একটি নতুন প্রজন্মের সূচনা করেছিলেন। আমার মা আমার সৎ বাবা মায়ের স্যুট, হাঁটু অবধি ফুলানো স্কার্ট ও উঁচু হিল জুতো পরতেন। ডিন মার্টিন ও ফ্রান্স সিনার্ড বিখ্যাত আমেরিকান সঙ্গীত শিল্পীর গান আহ, এক নাগাড়ে বেজেই চলতো। বিকেল 5টায় ছিল ম্যানহাটন ও মার্টিন বিভিন্ন ফলের রসের মিশ্রণে তৈরি পানীয় বিশেষ নেওয়ার সময়। খাবার ব্যাপারে আমরা সব সময় বেশ রুচিশীল ছিলাম। আশপাশের প্রতিবেশী নিয়ে বড় বড় পার্টি ইত্যাদি ছিল আমাদের সংস্কৃতি। এসবের কোনো কিছুই। হ্যাঁ মাতাজি। হ্যাঁ, এই প্যারাগ্রাফটা এন্ড করে তাহলে আমরা এখানটা স্টপ করে একটু। আচ্ছা, এসবের কোনো কিছুই জয় তার ভবিষ্যতের অংশ বলে মনে করতো না। আমরা ছোট ছিলাম আর এসবের মধ্যেই আমাদের জন্ম হয়েছিল। আমার মনে হয় প্রকৃতপক্ষে আমার থেকে কো- উম, আমা- আমার আমরা যে কোথা থেকে এসেছি সে সম্বন্ধে জয়ের সবসময় একটা আলাদা দৃষ্টিভঙ্গি ছিল। জয় জানতেন যে জীবনের নিশ্চয় একটা আলাদা অর্থ রয়েছে, আরো বিশাল, আরো অনেক তাৎপর্যপূর্ণ কিছু। যদি সেটা এখানে না হয়ে থাকে তো এরও অতীত অন্য কোথাও। আম- আমার বাবা যখন ঈশ্বর সম্পর্কে কিছু বলতেন, জয় তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি দেখতে পেত, এবং সে এও জানতো যে এসবের ঊর্ধ্বে আরো কিছু রয়েছে। যীশুখ্রিস্ট আমাদের এই জগতের অবস্থানকালে আরো উন্নত জীবনধারার প্রতিজ্ঞা করেছেন। জয় জানতো এই জগতে আমাদের আয়ুষ্কাল অত্যন্ত স্বল্প, আর সেই আহ, স্বল্প আয়ুর দ্বারা আধ্যাত্মিক কিছু অর্জন করাই আমাদের জীবনের উদ্দেশ্য। হয়তো সে আমাদের পরিবারের একজন হয়েই এই জগতে এসেছে, কিন্তু প্রকৃতপক্ষে সে এসবের থেকেও আরো অনেক বেশি কিছুর জন্য ছিল। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। এখানে এখানে বলা হচ্ছে যে আমাদের গুরু মহারাজের মানে ফ্যামিলির মানে বাড়ির ডিসক্রিপশন দেওয়া হচ্ছে। 6টা বাথরুম, পন্ড, গার্ডেন, 4 তলা। সেখানে আবার মানে একটা মিউজিয়ামের মতন লোকজন সেখানে কিছু কিছু স্পেশাল দিনের মধ্যে সেখানে গিয়ে এই গার্ডেনগুলো ঘুরতে পারতো, এই বিভিন্ন রুমগুলো দেখতে পারতো। আবার ক্রিসমাস ট্রি আমরা যদি দেখি তাহলে ম্যাক্সিমাম মানে একটা ক্রিসমাস ট্রি আমরা বাড়ির ভেতরে রাখতে পারি। এখানে বলা হচ্ছে 25টা ক্রিসমাস ট্রি মানে তাদের বাড়িতে থাকতো। তার মানে আমরা বুঝতেই পারছি যে এটা বাড়ি না, রাজপ্রাসাদ। মানে আমাদের গুরু মহারাজদের ফ্যামিলি মানে কিরকম ইয়ে, তারা কত রিচ এরকম। আচ্ছা, আমরা নেক্সট কলাবতী ব্রজেশ্বরী মাতাজির কাছে আনমিউট করছি। মাতাজি আপনাকে আনমিউট করতে হবে। হুম। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। দণ্ডবত প্রণাম মাতাজি। আমি এখন স্টার্ট করব না? হ্যাঁ। হ্যাঁ। অন্য কথায় বহুল জাগতিক সুবিধাপূর্ণ জীবন উপভোগ করা সত্ত্বেও অ্যাডম্যানদের মধ্যে একটি দৃঢ় ধর্মীয় প্রবণতাও ছিল। তারা লুথেরানদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এবং মিলওয়াকি 21st অ্যান্ড নর্থ অ্যাভিনিউ এর জিওন লুথেরান চার্চে যেতেন। লুথেরান চার্চ মিসৌরি সিনোড পাপকর্মের স্বীকারোক্তি শোনার একটি প্রথাগত লুথেরান গোষ্ঠী, যার উৎস ছিল মূলত জার্মানিতে, যেখান থেকে অ্যাডমেন পরিবারের আগমন। লেসলি বলেন, আমরা ছিলাম মিসৌরি সিনেট লুথেরান। মিসৌরি সিনেট দর্শনটি
ইউএস কনসিন বা আমেরিকার ইভাঞ্জেলিকাল লুথেরান চার্চ থেকে ভিন্ন ছিল। তিনি ব্যাখ্যা করে বলেন। মাতাজি আপনি নেক্সট প্যারাগ্রাফ পড়তে পারেন। হুম নেক্সট প্যারাগ্রাফটা এলকা মানে নেক্সট হ্যাঁ নেক্সট প্যারাগ্রাফটা আপনি চাইলে রিড করতে পারেন। তিনি ব্যাখ্যা করে বলেন এ পর্যন্ত। হ্যাঁ তারপরেরটা পড়ুন, তারপরেরটা রিড করুন। হ্যাঁ, ইউএলসিও বেশ শিথিল ছিল। পক্ষান্তরে মিসৌরি সিনেট হচ্ছে অনেকটাই গভীর, আর উইসকনসিন সকনসিন হচ্ছে আক্ষরিক অর্থে বাইবেল ভিত্তিক। উদাহরণস্বরূপ 12 বছর বয়সে আপনি যখন আনুষ্ঠানিকভাবে খ্রিস্ট আদর্শে দীক্ষিত হন, নিশ্চিতকরণে রবিবারে আপনি যখন গির্জায় সবার সম্মুখে দাঁড়িয়ে যাজকের বাইবেল পাঠ শুনছেন, তখন হয়তো বাকি কাহিনীটিও বলতে, অথবা ঈশ্বর কি বলছেন, তার শিষ্যরা কি বলছেন ইত্যাদি সম্পর্কে বলার জন্য যে কোনো মুহূর্তে আপনার ডাক পড়তে পারে। এটি একটানা 4 ঘন্টার অগ্নি পরীক্ষা, তাতে মাত্র একবার বিরতি দেওয়া হতো। আমার আমার তো মনে হয় আমার মাথা ঘুরতে থাকবে। আচ্ছা, অনেক ধন্যবাদ মাতাজি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি। এটা বলছে হচ্ছে লেসলি মানে গুরু মহারাজের বোন, সে এই কথাগুলো বলছে যে ওখানে 2 প্রকারের চার্চ ছিল, তার মধ্যে একটা চার্চ হচ্ছে যেখানে 4 ঘন্টা ধরে নানান বিভিন্ন রকমের বাইবেল থেকে ডিসকাশন হতো। যে কোনো মুহূর্তে কাউকে বলা হতো যে তুমি বলো এই এই বাইবেলের মধ্যে এই জায়গায় কি বলা আছে। মানে যেরকম আমরা হয়তো আমরা যদি এরকম করি যে ক্লাসের মধ্যে আচ্ছা অর্পিতা মাতাজি আপনি বলুন তো ভগবত গীতাতে অধ্যায় 1-এর মধ্যে 24th ভার্সটা কি, এরকম ভাবে। তো এইভাবে মানে ওইখানে করা হতো। তো সেখানে তো ওনার বোন বলছেন যে আমার তো মনে হয় যে এটা আমার মাথা ঘুরে যেত এইসব, মানে এরকম 4 ঘন্টা ধরে, তার মধ্যে একটাই ব্রেক, 4 ঘন্টার মধ্যে একটা ব্রেকের মধ্যে হয়তো একটুখানি উঠতে পারলো বা বাথরুম যেতে পারলো সেরকম। আচ্ছা নেক্সট আমি আবার আমাদের অনুরাগিনী পদ্মা মাতাজিকে অ্যানমিউট করছি। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবত প্রণাম। আমাদের আডভান পরিবারের সবাইকে এটি করতে হয়েছিল, অবশ্য আমি ছাড়া। আমি করেছিলাম মিসৌরি সিনেট ধাঁচে। আমি নতুন জামা পরেছিলাম, কোনো গাউন নয়, 4 ঘন্টাও নয়, ওসব কিছু না। ততদিনে আমার বাবা গত হয়েছেন এবং আমি তার কাছে দেওয়া আমার খ্রিস্ট ধর্মের দীক্ষা নেওয়ার প্রতিজ্ঞা পূরণ করতে চেয়েছিলাম। জয়, জ্যান ও জেব, ওদের সবার জন্য ওই অনুষ্ঠানটি অনেক কড়াকড়ি ছিল। ওদের সেই অনুষ্ঠানের স্মৃতি আমার মনে নেই, কিন্তু আমার এটা মনে আছে যে আমার বাবা এর জন্য খুব গর্ববোধ করতেন যে জয়ের স্মৃতিশক্তি এত প্রখর ছিল যে বলার সঙ্গে সঙ্গে জয় যে কোনো ধর্মীয় গল্প বা বাইবেল থেকে যে কোনো অনুচ্ছেদ বলতে পারত। আমরা সবসময় গির্জায় যেতাম। কিছুদিন পর যখন কেবল আমি একাই ছিলাম, বাবা আমাকে রবিবার করে গির্জায় নামিয়ে দিতেন এবং আমি মাতাজি 1 মিনিট, আমি আনমিউট করছি, এই মিউট করছি। হ্যাঁ হ্যাঁ এইটা এখনো লেসলি মানে গুরু মহারাজের বোনই উনি বলছেন এইগুলো যে আচ্ছা আমাকে এখানে রবিবার করে গির্জায় নামিয়ে দিতেন এবং আমি সেখানে অনেক কাজ করতাম। আমরা সবাই করেছি, আর আমাদের অধিকাংশ বন্ধুরাই ছিল হয় আমাদের পরিবারেরই কেউ কিংবা গির্জার। আমি গির্জার সামাজিক অনুষ্ঠানে গুলোতে যেতাম, লুথেরান আদর্শের বাচ্চাদের সঙ্গে খেলতাম। আমরা যখন কিছু খেতাম, প্রার্থনা করতাম, আমরা ঘুমোতে গেলে প্রার্থনা করতাম, যখন দোকানে কাজ করতাম তখন প্রার্থনা করতাম। এটি ছিল মধুর এবং সরল, এবং তা ছিল আমার পরিবারের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। জয় তার শৈশবে সেই কথাগুলো স্মরণ করে বলেন, এবার আমার গুরু বাবা মহারাজ ছিলেন। বলছেন, এবার এই কথাগুলো গুরু মহারাজ বলছেন। মাতাজি শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? আমি বলছি এইবার গুরু মহারাজ বলছেন এই কথাগুলো। এখানে আমার মনে হয় মাতাজি ডিসকানেক্ট হয়ে গেলেন নাকি। মাতাজি ডিসকানেক্ট হয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে, আর কেউ রিড করতে চায় তাহলে হ্যান্ড রেজ করতে পারেন।
আচ্ছা ঠিক আছে। জয় তার শৈশবের সেই কথাগুলো স্মরণ করে বলেন, আমার বাবা ছিলেন 13 জন ভাই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ এবং আমার ঠাকুরদা বিশাল এক প্রাসাদোপম বাড়িতে থাকতেন। সেই বাড়িতে ছিল পিয়ানো, সুইমিং পুল, বিলিয়ার্ড খেলার টেবিল এবং তিনি ছিলেন কয়েক কোটি টাকার মালিক। তিনি বেজার পেন্টসের মালিক ছিলেন আর আমার বাবা সেই কোম্পানিতে কাজ করতেন। আমার ঠাকুরদা মারা যাওয়ার আগে হাউসহোল্ড পেন্টস নামে একটি কোম্পানির কাছে তার ব্যবসা বিক্রি করে দিয়ে যান। তার প্রত্যেক সন্তানেরই কয়েক লক্ষ ডলার তার প্রত্যেক সন্তানের কয়েক লক্ষ ডলার করে হয়েছিল। আমার বাবা মা পিওকি লেক বলে একটি বৃহৎ জলাশয়ের পাশে বাস করতেন। 5 বছর বয়স থেকে 9 বছর পর্যন্ত আমি সেই লেকের পাশেই বড় হয়েছি। তারপর যে কোনো কারণেই হোক আমার বাবা মায়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। ইন্দিরা, তোমার আসলে ভয়েসটা কেটে যাচ্ছে, কিছু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে একটু। এবার ঠিক আছে মাতাজি? এখন একটু ডিস্টারবেন্স আছে, রিড করো আরেকবার ওই ওই যে 5 বছর থেকে 9 বছর ওই জায়গাটা একটু। 5 বছর বয়স থেকে 9 বছর পর্যন্ত আমি সেই লেকের পাশেই বড় হয়েছি। তারপর যে কোনো কারণেই হোক আমার বাবা মায়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। আসলে যে কি হচ্ছিল আমি তখনও তা বোঝার মতো যথেষ্ট বড় হইনি, কিন্তু কোনোভাবে জানতে পেরেছিলাম যে আমার বাবা যাজক হওয়ার জন্য প্রশিক্ষণ নিচ্ছিলেন। কিন্তু তার মুখে কিছু দাগ থাকার কারণে প্রধান পুরোহিত তাকে বলেছিলেন, তুমি কখনোই সফল হতে পারবে না। এই জন্মদাগের কারণে লোকেরা তোমার সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করবেন। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগে গেল। আমার বাবা যুদ্ধক্ষেত্রে সেনানায়ক হলেন। যেহেতু তিনি পুরোহিত হওয়ার প্রশিক্ষণ নিয়েছিলেন, তাই তিনি মানুষ হত্যা করতে চাননি। তাই তিনি উপশমক হওয়াটাই বেছে নিয়েছিলেন। তারপর তিনি বাজার পেন্টসের দেখভাল করছিলেন। তার জীবনের প্রথম দিকে জয়ের পিতা মিলওয়াকির কনকর্ডিয়া কলেজে ধর্মযাজক হওয়ার বিষয়ে পড়াশোনা করেছিলেন, কিন্তু সেই রকম কিছু তিনি হননি। বরং তিনি মিলিটারিতে যান ও সেখানকার সেনাদের চিকিৎসক হন, যার প্রশিক্ষণ তিনি পূর্বেই নিয়েছিলেন। যুদ্ধের পর তার করার মতো তেমন আর কিছু ছিল না। অবশেষে তার পিতা তাকে বাজারের ডিস্ট্রিক্ট ম্যানেজার হিসেবে নিযুক্ত করেন। তিনি বেশ উন্নতি করেন এবং কোম্পানিকে এক সম্মানযাজক উচ্চতায় নিয়ে যান। পূর্বোল্লিখিত জয়ের পিতার জন্মদাগটি তাদের পরিবারের ওপর বেশ প্রভাব ফেলে। সেই দাগটি ঘাড়ের পিছন থেকে মুখমণ্ডল এবং চোখের অংশ জুড়ে ছিল, যার কারণে তার একটি চোখ আংশিকভাবে বন্ধই ছিল। প্রথমবার দেখতে গেলে বাবার জন্মদাগটি বেশ কঠিন ছিল। লেসলি লিখেছেন, ওটার রং ছিল অনেকটা লাল মদের মতো, আর যতই তার বয়স বাড়ছিল সেই দাগটি কঠিন আবরণযুক্ত হতে লাগলো এবং সেখান থেকে মাঝে মাঝে রক্তপাত হতো। জীবনভর লোকেরা সেই দাগ নিয়ে তাকে উপহাস করত। কিন্তু তিনি এমনই এক ধরনের ব্যক্তি ছিলেন যে কিছু সময় পরে আপনি তার সেই দাগের কথা ভুলে যাবেন। তিনি কয়েকবার চেষ্টা করেছিলেন সেই জন্মগত অস্বাভাবিকতাকে দূর করার জন্য, কিন্তু কোনো লাভ হয়নি। তার পক্ষে বড় হয়ে ওঠাটা নিশ্চয়ই অনেক কঠিন ছিল। যেমনটি লেসলি ভাবেন যে, যেহেতু সমসাময়িক বাচ্চারা অনেক সময় নিষ্ঠুর হয় এবং অনেক সময় শিশু বলে তিনি ঠাট্টা মশকরারও শিকার হতেন। লেসলির মনে পড়ে যে ছোটবেলায় তার বন্ধুরা তাকে জিজ্ঞেস করতো যে তার বাবার মুখে কি হয়েছে। উত্তরে তিনি কেবল উদাসীনভাবে কাঁধ নাড়াতেন। ওরকম অবস্থায় একজন কি বা বলতে পারে? কিন্তু তার স্বভাবগত কারণেই হোক বা ধনসম্পদের কারণেই হোক, এসব সম্পর্কে তার দারুণ রসিকতার মনোভাব, তীক্ষ্ণ কৌতুকবোধ এবং এক ধরনের ছোঁয়াচে হাসি ছিল। যেমনটা বলা হয়ে থাকে যে সবচেয়ে বড় প্রতিশোধ হচ্ছে সুখে আনন্দ করে জীবন কাটানো। লেসলি তার পিতার অসাধারণ জাদুকরী স্বভাবের কথা স্মরণ করে বলেন যে যে কেউই তার সঙ্গে কিছু সময় কথা বলার পরই প্রায় সারা মুখমণ্ডল জুড়ে সেই দাগের কথা একদম ভুলে যেত। আমরা যে স্বরূপগতভাবে আমাদের দেহ থেকে ভিন্ন, কৃষ্ণ ভাবনামৃতে যোগদানের সময় এই দর্শনটির সঙ্গে যখন তার
সাক্ষাৎ হয়, তখন তার পিতার সেই দুর্দশাটিও হয়তো জয়ের জন্য ছিল সর্বপ্রথম ইঙ্গিত। সর্বোপরি তার পিতার মুখে এক অদ্ভুত রকমের দাগ ছিল, কিন্তু অধিকাংশ লোকেরাই তার সাথে যেভাবে আচরণ করত তাতে সেই দাগটির খুব কমই গুরুত্ব রয়েছে বলে মনে হতো। যিনি তার সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতেন তিনি এটি লক্ষ্য করতেন যে এই ব্যক্তির মাঝে একটি বিকৃত মুখমণ্ডলের চেয়েও অনেক বেশি কিছু রয়েছে, ঠিক আমাদের মতো। তিনিও তার দেহ ছিলেন না। এই এই জায়গাটা সবাই বুঝতে পারছে তো? এই যে যেটা পড়া হচ্ছে এখানে, এটা বলা হচ্ছে যে গুরু মহারাজ যখন ছোটবেলা ওনার বাবাকে দেখেছিলেন যে ওই মুখে দাগের জন্য কেউ যদি ওনার বাবাকে দেখতো এমনি, তখন তারা ঠাট্টা করতো, হাসি ঠাট্টা করতো, মজা করতো। কিন্তু যখন তার বাবার সাথে কিছুক্ষণ সময় স্পেন্ড করতো, তখন তারা এই দাগের কথা ভুলেই যেত। তো সেইখান থেকেই আহ মানে আমাদের গুরু মহারাজ, তখন তো সে এটা তখন থেকেই বুঝতে পেরেছে যে আমরা আমাদের এই দেহটা না। কারণ দেহ দেখে আমরা এক রকমের আমাদের চিন্তা ধারণা হতে পারে, কিন্তু সেই মানুষটার সাথে মিশে আবার অন্যরকম ধারণা হতে পারে। অনেক সময় অনেকজনকে দেখতে খুব সুন্দর, আমরা দূর থেকে দেখে আমরা খুব তাদের প্রতি অ্যাট্রাক্টেড ফিল করতে পারি, কিন্তু যখন তার সাথে আমরা কথা বলি, তাদের সাথে মিশি, বা তাদের সাথে আমাদের কোনো হয়, তখন আমরা দেখি যে ও মা, তার স্বভাবের সাথে আমরা অতটা আমাদের ভালো লাগছে না। তো এই এই জিনিসটা এখানে বলছে যে এটা ফিল করেছিল যে আমরা দেহর থেকে, মানে আমরা অ্যাকচুয়ালি এই দেহটা না। আর এটাই পরবর্তীকালে গিয়ে যখন এই কৃষ্ণ ভাবনামৃততে প্রথম জিনিস ভগবদ গীতায় যেটা একদম বলা হচ্ছে যে আমরা হচ্ছি আত্মা, আমরা দেহটাই না। তো সেটা এখানে আহ এই কম্প্যারিজন না, মানে এই রিলেশনটা দেওয়া হচ্ছে। আচ্ছা, আহ রূপেশ্বরী মাতাজি, আপনি কি আবার রিড করবার জন্য হ্যান্ড রেজ করেছেন, নাকি এটা আগের থেকে রেজড আছে হ্যান্ড? আচ্ছা, মাতাজি হ্যান্ড নামে। মাতাজি আমি রিড করতে পারি, পড়তে পারি। আচ্ছা, তাহলে আপনি রিড করুন আমেরিকান ফ্যামিলি। হ্যাঁ। হ্যাঁ। হরে কৃষ্ণ। যখন তার বাবা মায়েরা আলাদা হয়ে যান তখন সেটি কেবল একটি পারিবারিক বিব্রতকর অবস্থায় ছিল না। যেহেতু তারা ছিলেন এডম্যান পরিবার, তাই সেটি খবরে পরিণত হয় এবং সবার মাঝে ছড়িয়ে পড়ে। আমার মনে হয় যে জয় তখন রেগে যায় এবং ব্যক্তিত্বের দিক থেকে কিছুটা উচ্ছৃঙ্খল হয়ে পড়ে। আমার মনে হয় সে অনুভব করছিল যে তার জীবনে যা কিছু ঘটে যাচ্ছিল তাতে সে নিজেকে যুক্ত করতে পারেনি। বহু সংখ্যক বাচ্চাদের মতো সেও 1960-এর দশকের জীবনধারার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছিল। সে ক্যালিফোর্নিয়ায় গিয়েছিল, কিন্তু সেটিও আরো পরের কথা। তার আগে আমাদের বাবা জয়কে নৌকা চালানোর কাজে নিযুক্ত করতে চেষ্টা করেছিল। আমার বাবার সবচেয়ে ভালো এবং সুন্দর সুন্দর নৌকা ছিল। বাবা সময়ের সময়ে বেশ কড়াকড়ি ছিলেন এবং ততটা ধৈর্যশীল ছিলেন না যতটা তার হওয়ার প্রয়োজন ছিল। তাই বাবাকে খুশি করতে পারা কঠিন ছিল, এবং কিভাবে তার ভালোবাসা জয় করা যায় সেটি খুঁজে বার করাও ছিল খুব খুব কঠিন। জয়ের স্মৃতিচারণে 5 থেকে 9 বছর বয়সে আমি পিউ পিউকি লেকের পাশের বাড়িতে থাকতাম। আমার বয়স যখন 9, তখন আমার বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ হয়, তাই আমিও ওকেশাতে একটি বিদ্যালয়ে পড়তে গিয়েছিলাম। তারপর মিলওয়াকিতে এবং এরপর উইসকনসিনে ডেলাফিল্ড সেন্ট জনস মিলিটারি একাডেমিতে। ওই বছরগুলোতে আমার খুব একটা পরিষ্কার মনে পড়ে না। ও- ওকেশা থেকে মিলওয়াকিতে চলে আসার কারণে আমি আমার মায়ের সাথে থাকতাম। সেই দিনগুলো ছিল দ্বিধাগ্রস্তময়। মিলিটারি একাডেমিতে যাওয়ার পূর্বে যখন তিনি ছোট বালক ছিলেন, তখনই ভগবানের প্রতি তার শ্রদ্ধা ও আধ্যাত্মিক উন্নতির ইঙ্গিত পাওয়া গিয়েছিল। আমার মাতামহ ছিলেন অত্যন্ত ধার্মিক ব্যক্তি। জয় স্মৃতিচারণ করে বলেন, রাস্তার ধারে আরো অনেকগুলি বাড়ির পাশে তার সাদামাটা বাড়িটিতে তিনি থাকতেন এবং আমি সেখানে তাকে দেখতে যেতাম। এক সময় আমার হাতে প্রচুর আঁচিল হয়েছিল, ডাক্তারেরা এর কোনো প্রতিকার করতে পারেনি।
তিনি মাতামহ বলেছিলেন, ও তুমি খুব সহজেই এগুলো সারিয়ে দিতে আমি খুব সহজেই এগুলো সারিয়ে দিতে পারবো। তিনি বলেছিলেন, প্রতিটি আঁচিলে স্পর্শ করে বলতে, আমি ভগবানের নামে তোমাকে আদেশ করছি, এখান থেকে চলে যাও। আমি প্রত্যেকটি আঁচলিতে হাত দিয়ে ভগবানের নামে আমাকে ছেড়ে চলে যেতে বলেছিলাম। ভগবানের নামে বলেছি চলে যাও, ভগবানের নামে বলেছি চলে যাও। হাসি। যাই হোক, এত তুচ্ছ কাজে ভগবানের নাম ব্যবহার করার জন্য আমি নিজেকে অপরাধী ভাবতাম, কিন্তু এটি আমার মনে গেঁথে গিয়েছিল যে ভগবানের নামে সমস্ত শক্তি রয়েছে। জয়ের মা, মাদার লরেইন, অথবা পরবর্তীতে ভক্তের মাঝে তিনি যে নামে পরিচিত হন, মাদার লরি, তারও প্রথম দিককার বিশ্বাস সম্পর্কে একই ধরনের একটা স্মৃতি রয়েছে। জয় তখনও খুব ছোট। এক রবিবারে গির্জায় একটি অপূর্ব ঘটনা ঘটেছিল। সেই দিন সে তার কাকা এবং আমার সঙ্গে গির্জায় গিয়েছিল। এক সময় খেয়াল করলাম যে জয়কে দেখতে পাচ্ছি না, এবং বেদির পাশে ছোট একটা জটলা তৈরি হয়েছিল। কি হচ্ছে তা দেখতে আমরা যখন ওখানটায় এগিয়ে গেলাম, আর ভাবলাম হয়তো জয়কেও এখানে পেয়ে যেতে পারি, এবং ঠিক ঠিক ও ঠিক ঠিক ওকে সেখানে পেয়ে গেলাম। তার হাত দুটো সামনের দিকে প্রসারিত করে সে বলছিল, হে ভগবান, তোমার পবিত্র নামের জয় হোক। এত ছোট বয়সে তার এই ভক্তি দেখে আমি বিমুগ্ধ হয়েছিলাম। আচ্ছা তার ভাই জেফও তার মাঝে অনেক আগে থেকেই মাতাজি, আমরা আধ্যাত্মিকতার অনুভূতি এই লক্ষ্য জায়গাটায়, করেছি। হ্যাঁ মাতাজি। হ্যাঁ, আমরা এখানে গুরু মহারাজের এই যে এক্সাম্পলটা, যে ওনার দাদু মানে মায়ের বাবা, উনি খুবই সিম্পল আর উনি খুবই মানে রিলিজিয়াস পার্সন, খুবই ধার্মিক ব্যক্তি ছিলেন। তো গুরু মহারাজের হাতে ছোটবেলা অনেকগুলোই আঁচিলের দাগ হয়ে যায়। তো সেই সময় ওনার দাদু ওনাকে এটা বলে যে তুমি বলো যে ভগবানের নামে আমি তোমাকে আদেশ করছি যে তুমি এখান থেকে চলে যাও। তো আমরা আহ, প্রভুর কাছ থেকে এটা শ্রবণ করেছি যে কিরকম আঢাইয়া বলে, যিনি ওই অতগুলো চাল অতগুলো ডাল গুরু মহারাজের গুরুদেবের কাছ থেকে নিয়ে গেছিল, যে একাদশী করতে পারতো না, তাই দূরে গিয়ে যাও তুমি এই চাল আর ডাল নিয়ে যাও, আর তুমি তারপরে ওখানে রেঁধে, কিন্তু রামচন্দ্রকে ভোগ না লাগিয়ে কিন্তু তুমি খাবে না। তো এই গল্পটা কাদের কাদের মনে আছে, যেটা গুরু মহারাজ এই প্রভু যেটা শেয়ার করেছিলেন? হ্যাঁ, আর কারোর মনে নেই? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি সবাই হ্যান্ড রেজ করছে। তো এই গল্পটার এসেন্সটা কি ছিল? আঢাইয়া নিজের গুরুদেবের কথায় তার দৃঢ় বিশ্বাস, সেই বিশ্বাসে সে রামচন্দ্রকে ডাকছে। সে জানি না রামচন্দ্র কে, সে তার গুরুদেব তাকে বলেছে, সে আজ্ঞা মেনে চলছে। রামচন্দ্রকে তার গুরুদেবের আজ্ঞা মেনে রামচন্দ্রকে ডাকছে। সে তো ভেবেছে যে একজন আসবে, এসে খাবে, আর তারপরে মানে তারা দুজনে একসাথে খাবে, এরম একটা কিছু ভেবেছে। কিন্তু সে তো জানে না যে যখন আমরা কিভাবে নিবেদন করি, ভোগটা নিবেদন করলাম, তারপর কিছুক্ষণ পরে নিয়ে নিলাম। তো সে তো আর এগুলো জানে না। সে ভেবেছে গুরুদেব বলেছেন যে রামচন্দ্র এসে খাবে, তারপরে আমি খাবো, বাস। সে ওই ইয়েতেই আছে। তো লাস্টে কি হচ্ছে, যে রামচন্দ্র সত্যি তার কাছে এসে সেই ভোগ খাচ্ছে। আর লাস্টে তো রামচন্দ্র, সীতা মা, হনুমানজি, তারা সবাই দেব দেবীরা মানে রাত মানে ইয়ে করছে, কুকিং করছে। কারণ আঢাইয়া বলেছে, ওরে বাবারে, আমি এতজনের রান্না করতে পারবো না, এবার তোমরা নিজেরা করো। রোজ প্রত্যেক প্রত্যেক একাদশী এক একজন করে বাড়ি মানে তোমরা এক্সট্রা আসছো। তো এটার এসেন্স কি ছিল? বিশ্বাস। যে গুরুর কথায় বিশ্বাস রেখে যখন আমরা কিছু করি, তখন ভগবান সেটা মানে মানে বাউন্ড, ভগবান মানে তার কোনো অপশন নেই, সে সেটা করবেই করবে। মানে যে আমরা আমরা যেটা, যেরকম এখানে গুরু মহারাজকে তার দাদু বলেছে যে তুমি এইটা বলো যে আমি ভগবানের নামে তোমাকে মানে আদেশ করছি, আঁচিলগুলোকে ধরে ধরে বলতে বলেছে যে আমি আদেশ করছি তুমি চলে যাও আমার হাত থেকে, চলে যাও আমার হাত থেকে, চলে যাও আমার হাত থেকে। আর গুরু মহারাজ বলছেন যে আমার খুব লজ্জা করছিল যে ভগবানকে এত ছোট একটা ক্ষুদ্র কাজের জন্য মানে আমাকে এভাবে ডাকতে হচ্ছে। কিন্তু গুরু মহারাজ বলছে যে আপনারা বিশ্বাস করুন না করুন, সত্যি ওই সব আঁচিলের দাগগুলো এক একটাকে ধরে ধরে যখন গুরু মহারাজ বলেছেন, সে এক একটা আঁচিল ওইভাবে চলে যাচ্ছে। তো এটা সত্যি ঘটনা।
তারপরে গুরু মহারাজের মা, যাকে মানে ডিভোটিজ আমরা সবাই মাদার লরি বলে ইয়ে করি, সম্বোধন করি, তো মাদার লরি বলছেন যে একবার মানে গুরু মহারাজকে চার্চের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন হঠাৎ করে দেখছে যে একটা কোণার মধ্যে অনেক ভিড় হয়ে গেছে। সেখানে মাদার লরি ঢুকে গিয়ে দেখছে যে ছোট্ট জয় সে নিজের দুহাত তুলে বলছে যে হে ভগবান, তোমার তোমার দিব্য নামের জয় হোক। তো সেই আমাদের গুরু মহারাজ ছোটবেলার থেকেই মানে ওনাকে শিল প্রভুপাদ বলে দিয়েছেন যে উনি হচ্ছেন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর পার্ষদ। তো ওনার জীবনের এই ছোটবেলার থেকে সেই মানে সেই লীলায় বোঝা যাচ্ছে, দুহাত তুলে মহাপ্রভু যেরকম শিখিয়েছেন আমাদের। আচ্ছা, এবার আমি অনুরাগিনী মাতাজিকে আনমিউট করছি। আমরা আবার আরেকটু কিছুক্ষণ রিড করি, তারপরে আমরা স্টপ করব আজকের জন্য। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবত প্রণাম। প্রণাম মাতাজি। এইখান থেকে যে ওনার ভাই হ্যাঁ, জেফ, যেটা তার ভাই জেফ ও তার মাঝে অনেক আগে থেকে আধ্যাত্মিকতার অনুভূতি লক্ষ্য করেছিলেন। তার কৈশোরের প্রথম দিকে একদিন সে গুলতি দিয়ে গাছে থাকা একটা কাঠবিড়ালিকে আঘাত করেছিল। ওই বয়সে বাচ্চাদের জন্য এই ধরনের খেলা একটা সাধারণ ব্যাপার ছিল। যাই হোক, তার আঘাতে সেই কাঠবিড়ালিটি মাটিতে পড়ে গেল। আমরা সেখানে ছুটে গেলাম এবং কাঠবিড়ালিটির দিকেই তাকিয়েছিলাম। এই ঘটনাটি তাকে অর্থাৎ জয়কে খুব বেশি প্রভাবিত করেছিল। আমি তা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। সে যে কি করেছে তা বুঝতে পেরে সে কাঁদতে শুরু করেছে। আমি বলতে পারি যে তার জন্য এটা ছিল একটা আলো নিভে যাওয়ার মতো। সে উপলব্ধি করেছিল যে প্রজাতি নির্বিশেষে যে কোনো দেহেই প্রাণ শক্তিটি সমান এবং তাতে হস্তক্ষেপ করার আমাদের কোনো অধিকার নেই। জন্ম মৃত্যু কেবল ভগবান অথবা কোনো মহৎ শক্তির হাতে। জীবনটি আমাদের নয় যে আমরা তা নিয়ে নেব। সেটি আমরা সৃষ্টি করিনি, সুতরাং আমাদের তা কেড়ে নেওয়া উচিত নয়। হরে কৃষ্ণদের সাথে যোগ দেওয়ার ক্ষেত্রে নিশ্চয়ই এই ভাবনাটি তার চিন্তা প্রক্রিয়াকে প্রভাবিত করেছিল। গুলতি ও কাঠবেড়ালির এই ঘটনাটি একজন উন্মুক্ত হৃদয় এবং সক্রিয় ব্যক্তি হিসেবে জয়ের মহত্বের পরিচয়ে একটি দিক আমাদের সামনে তুলে ধরে। বাস্তবিকই তিনি তেমনটাই ছিলেন। পড়ুয়া ও বেশ মেধাবী হওয়া সত্ত্বেও শারীরিক কর্মকাণ্ড ও খেলাধুলার দিকেই তার স্বাভাবিক ঝোঁক ছিল। তিনি বলেন, আমি পড়াশোনার দিক দিয়ে খুবই ভালো ছিলাম এবং ফুটবল, গল্ফ, দৌড়, ফেন্সিং, রাইফেল ক্লাব ইত্যাদি অনেক ধরনের পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমেও যুক্ত ছিলাম। আমি রাইফেল দলের দলনেতা ছিলাম এবং 12-13 বছর বয়সে আমি ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের প্রথম 11 জনের মধ্যে ছিলাম। মিলিটারি একাডেমিতে থাকতেই আমি সহকারী যাজকের জীবন বেছে নিয়েছিলাম। সেটি অনেকটা ধর্মবেদিতে সহায়তা করার কাজ। যদিও তিনি তার পড়াশোনাতে সবাইকে ছাপিয়ে গিয়েছিলেন, পাশাপাশি তুখোড় ক্রীড়াবিদও ছিলেন, কিন্তু তার অন্তর্নিহিত পারমার্থিক চেতনাকে তিনি কখনোই পরিত্যাগ করেননি। তার কৈশোরকালেও এক পারমার্থিক সংবেদনশীলতা বিদ্যমান ছিল। যীশুখ্রিস্টের নৈশভোজ পর্বের দিন আমি পবিত্র সুরা ও পবিত্র রুটি বহন করে নিয়ে আসতাম এবং পুরোহিত আমার কাছ থেকে নিয়ে নিবেদন করতেন। আমি তার সহায়তাকারীর মতো ছিলাম। একদিন আমি চ্যাপেল উপাসনার জন্য বিশেষ স্থানে গিয়ে দেখি পুরোহিত মাতাল হয়ে পড়ে আছেন। তিনি ইউক্যারিস্ট বা স্যাক্রামেন্ট যীশু খ্রিস্টের নৈশ ভোজ উৎসবে পবিত্র সুরা পান করে নিয়েছিলেন। অতএব আমি বুঝতে পেরেছিলাম যে ইনি আমার গুরু হতে পারেন না। এমনকি তারপর আমি একজন সদ্গুরু অনুসন্ধান করেছিলাম। যদিও আমি ছিলাম মোটামুটি ধাঁচের এক আমেরিকান ছাত্র, কিন্তু আমার ক্লাসে প্রথম 4 জনের মধ্যে আমি ছিলাম একজন। আমি 4-5টি পূর্ণবৃত্তির সুযোগ পেয়েছিলাম। তা ছিল নৌবাহিনীর রিজার্ভ অফিসার প্রশিক্ষণ NROTC শিক্ষানবিশ থাকাকালে আমি পুরোদস্তুর মিলিটারিতেই ছিলাম। আমার বাবা সেখানে ছিলেন এবং আমি তার ভাবধারা অনুসরণ করেছিলাম। তাই সেই সময় আমি ইন্ডিয়ানা পুলিশের নৌ প্রশিক্ষণ ক্যাম্পে যাওয়ার জন্য
আবেদন করেছিলাম, কিন্তু ওরা বলেছিল আমার নাক কিছুটা ত্রুটিপূর্ণ, তাই আমি নৌবাহিনীর অফিসারদের প্রশিক্ষণ করে অংশ নিতে পারিনি, কিন্তু রিজার্ভ হিসাবে আমি ঠিক ছিলাম। সেই সময় মাত্র 14 বছর বয়সে তিনি সেন্ট জনস নর্থ ওয়েস্টার্ন মিলিটারি একাডেমিতে যোগ দেন। সেইটি উইসকনসিনের ডেলাফিল্ডে 1884 খ্রিস্টাব্দে সেন্ট জনস মিলিটারি একাডেমি নামে, সংক্ষেপে SJMA নামে প্রতিষ্ঠিত হয়েছিল। তা ছিল একটি বেসরকারি ও কেবল পুরুষদের জন্য একটি প্রস্তুতিমূলক শিক্ষা প্রতিষ্ঠান, যা তখনকার সময়ে জয়ের জন্য একদম সঠিক পছন্দ ছিল। অনেকদিন পরে 1995 খ্রিস্টাব্দে সেন্ট জনস মিলিটারি উইসকনসিনের লেক জেনেভা নর্থ ওয়েস্টার্ন মিলিটারি ও নেভাল একাডেমি NMNA সঙ্গে একীভূত হয়ে সেন্ট জনস নর্থ ওয়েস্টার্ন মিলিটারি একাডেমি SJNMA তে পরিণত হয়। আজও আপনি একাডেমির ওয়েবসাইটে গেলে তাদের উল্লেখযোগ্য প্রাক্তন কৃতী ছাত্রের তালিকায় জয়ের নাম পাবেন। জয় পতাকা স্বামী দ্বিতীয় জন আর্ডম্যান SJMA 1965 এক মহান হরেকৃষ্ণ গুরু। তিনি যেমনটা বলছিলেন যে এবার প্রায় অনায়াসে আমেরিকার বিভিন্ন খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান মাতাজি থেকে একটু এই জায়গাটা করে নি, তারপরে জিজ্ঞেস করি যে হরে আরো যদি কৃষ্ণ, কেউ হ্যাঁ ধন্যবাদ। তো এখানে আহ গুরু মহারাজ যখন 13 বছর বয়স, তখন উনি এই ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন গুরু মহারাজের কাছ থেকে আমরা এটা শুনেছি যে গুরু মহারাজ শুটিং মানে রাইফেল শুটিং এ খুব খুবই ভালো। উনি প্রথম 11 জনের মধ্যে মানে সিলেক্ট হয়েছিলেন এই ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনে। উনি প্রথম 11 জনের মধ্যে ছিলেন। মানে এত 12-13 বয়সে উনি মানে এত পারফেক্ট ওনার টার্গেট ছিল। আর তারপরে এই যে এত ছোট বয়সে যখন উনি টিনেজ বলতে 13 বছর থেকে নিয়ে 19 বছর অবধি, যেটাকে 13, 14, 15 টিনেজ ইয়ার্স, ওই সময় উনি তখন থেকে অনেক রিলিজিয়াস টাইপের ছিলেন। এবং খ্রিস্টান রিলিজনের মধ্যে তারা জিসাসকে ওয়াইন অফার করে, ওয়াইনটাকে অ্যাজ প্রসাদ তারা গ্রহণ করে। তো গুরু মহারাজ মানে জয় তখন এই চার্চের প্রিস্টকে তখন করতেন, অ্যাসিস্ট করতেন। তো এক সময় উনি গিয়ে দেখলেন যে চার্চের প্রিস্ট নিজেই সেই ওয়াইন মানে পুরো ঢকঢক করে খেয়ে মাতাল হয়ে পড়ে আছে। তখন গুরু মহারাজ বুঝতে পারলেন যে না, এনাকে আমার গুরু মানলে হবে না। মানে ওই বয়সে ওনার ওই চেতনা আছে, 12-13 বছর বয়সে ওনার ওই চেতনা আছে যে না, গুরু মানে কিরকম হওয়া উচিত। নিজেই যে মাতাল হয়ে পড়ে আছে, সেই আবার কিভাবে অন্য কাউকে আর পথ দেখাতে পারবে। তারপর তারপরে বলছে যে গুরু মহারাজ তারপরে নেক্সট 14 বছরে উনি কোথায় হলেন, উনি এক জায়গায় যেখানে অ্যাপ্লাই করেছিলেন সেখানে বলেছে যে না, ওনার নাকটা ঠিক পারফেক্ট না, তাই জন্য ওনাকে ওই দেওয়া যাবে না, কিন্তু রিজার্ভে দেওয়া যাবে। তো এইগুলো হচ্ছে মানে গুরু মহারাজ যদি ওইখানে সিলেক্ট হয়ে যেতেন তাহলে তো আমরা আর গুরু মহারাজকে পেতাম না। তাই এটা হচ্ছে ওনার মানে লীলা, ভগবানের ওনার ওনার লাইফের এই লীলা, যাতে ওইভাবে উনি আমাদের উদ্ধার করার জন্য আসতে পারেন। তো সেখানে ওনার সিলেকশন হয়নি। আর এখনো ওনার সেই মিলিটারি একাডেমিতে, সেই ওয়েবসাইটে আজও যদি কেউ গিয়ে চেক করে, সেখানে এখনো গুরু মহারাজের নাম আছে। অ্যালুমনাই মানে এই কলেজে কারা কারা পড়েছে, এই ইনস্টিটিউটে কারা কারা পড়েছে, তাদের মধ্যে বেস্ট স্টুডেন্টসদের মধ্যে গুরু মহারাজের নাম জয় পতাকা স্বামী, ব্র্যাকেটে তার আগের নাম গর্ডন জন আর্ডম্যান টু SJMA 1965। উনি হচ্ছেন একজন হরে কৃষ্ণর মহান গুরু। এটা এখনো দেওয়া আছে। আচ্ছা, আমরা আরো একটু 10 মিনিটস রিড করি। আর কেউ নতুন যারা একদমই এখন অব্দি রিড করার চান্স পায়নি, এরকম যদি কেউ রিড করতে চায় তাহলে। মাঝে বোধহয় আরো কয়েকজন হ্যান্ড রেজ করেছিল, কিন্তু আমি শিওর না কে ছিল। আচ্ছা ঠিক আছে, আর যদি কেউ হ্যান্ড রেজ না করে তাহলে আমার মনে হয় ইমন ইন্দিরা তারা বোধহয় হ্যান্ড রেজ করেছে। তিনি যেমনটা বলেছিলেন যে ইমন কাই ইন্দিরা না, রিনা মাতাজি।
আমেরিকার বিভিন্ন খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্কলারশিপ পেয়ে তিনি স্নাতক সম্পন্ন করেন। এর মধ্যে অন্যতম ব্রাউন বিশ্ববিদ্যালয়, যা রোড আইল্যান্ডের লিগ অফ প্রভিডেন্সি দ্বারা সুপরিচিত ছিল। মিলিটারি একাডেমিতে স্বল্প সময় অবস্থানের পর তিনি আমেরিকার সবচেয়ে নামিদামি ও সম্মানজনক প্রতিষ্ঠানের একটিতে যোগদান করেন। সেখানে একজন বিজ্ঞানের ছাত্র হিসাবে নিত্য নতুন চ্যালেঞ্জ নিতে উদ্গ্রীব হয়ে তিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেন। শীঘ্রই তার ক্লাসে তিনি শীর্ষস্থানে উঠে আসেন, কিন্তু এমন জীবন তার জন্য ছিল না। প্রথম জীবনে আধ্যাত্মিক ঝোঁক সর্বদাই তার অন্তরের খুব কাছাকাছি ছিল এবং কখনো কখনো তার সামনে প্রকাশ পেত। যদি সেই ঝোঁক কেবল তাঁর পড়ার বইয়েই প্রকাশ না হতো, তাহলে তাঁর জীবনের চারপাশের বিভিন্ন ঘটনাতে প্রকাশ পেত। যদি তা পড়াশোনায় ভালো করতে কাজে লাগে এমন কোনো কোর্সে না প্রকাশ পেত, তবে সেগুলো তার দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করার মতো অতিথি শিক্ষকের আলোচনায় প্রকাশ পেত। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট এমনি এক অধ্যাপক ছিলেন টিমোথি লিয়েরি, একজন আমেরিকান মনোবিজ্ঞানী ও লেখক, যিনি বিশেষ করে রোগ নিরাময়ে এবং চরমে মানসিক বিস্তার এর উদ্দেশ্যে সাইকেট্রিক ড্রাগস, উন্মাদনাকর মাদক দ্রব্য এর প্রচারণার জন্য বিখ্যাত ছিলেন। তিনি ব্রাউন বিশ্ববিদ্যালয়েও পড়িয়েছিলেন। সাইকেডিয়েলিক ড্রাগসের প্রতি অত্যধিক সমর্থনের কারণে এরই মধ্যে তিনি, যদিও হার্ভার্ডে তাঁর চাকুরি হারিয়েছিলেন, কিন্তু তিনি কলেজগুলোতে পড়াচ্ছিলেন। উৎসাহী যুবকেরা তাকে সেই প্রজন্মের কল্পনার নায়ক এর পর্যায়ে উন্নীত করেছিল। তরুণ জয় সেই অধ্যাপকের বক্তৃতা শুনেছিলেন, যা তার মনে এক গভীর ছাপ ফেলেছিল। একটি বিশেষ দিক উল্লেখ করতে গিয়ে লিয়েরি ভগবান বুদ্ধের শিক্ষা সম্পর্কে আলোচনা করেছিলেন। তিনি সেই সন্তের ঐতিহাসিক একটি বর্ণনা শুনেছিলেন, যেখানে বুদ্ধদেব প্রথম জীবনে একজন নিভৃতচারী রাজকুমারের মতো থাকতেন। অবশেষে তিনি তার রাজপ্রাসাদ ছেড়ে বাইরে বেরিয়ে পড়েন এবং প্রাসাদের প্রধান ফটকের বাইরের বাস্তব জগৎটি দেখতে পান। তিনি তার সারথিকে সঙ্গে নিয়ে বের হন, যে তার এই জ্ঞান উন্মোচনকারী যাত্রায় তাকে সাহায্য করতেন। রাজপ্রাসাদ ত্যাগের পর শীঘ্রই রাস্তার পাশে এক সন্তান প্রসবকারী নারীর সাথে তাদের সাক্ষাৎ ঘটে। ভগবান বুদ্ধ স্বাভাবিকভাবেই তাঁর সহকারীকে জিজ্ঞেস করলেন যে তারা যা দেখতে পাচ্ছে তা আসলে কি। তৎক্ষণাৎ উত্তর এলো, মহিলাটি সন্তান জন্ম দিচ্ছেন। আরো একটু এগিয়ে যেতেই তারা আরেকটি ঘটনার সম্মুখীন হলেন। হে ভগবান, ইনি তো একজন অসুস্থ ব্যক্তি, ইনি তো খুবই কষ্ট পাচ্ছেন। যাত্রাপথে আরো কিছু দূর যেতেই আর একজন লোককে দেখতে পান। এই ব্যক্তি চরম বৃদ্ধাবস্থা প্রাপ্ত হয়েছেন এবং তার যৌবনের সমস্ত সামর্থ্য হারিয়েছেন। শেষ পর্যন্ত তারা এক মুমূর্ষু ব্যক্তির দেখা পেলেন। যদি কেউ তার বৃদ্ধাবস্থাকে পার করেও আসে, তবু তাকে মরতেই হবে। কখনো কখনো কেউ বা বার্ধক্যে পৌঁছবার পূর্বেই মৃত্যুবরণ করেন। বুদ্ধ জিজ্ঞেস করলেন, আমাকে একটা কথা বলো তো,
সমস্ত প্রাণীরই কি এই রকম দুর্দশার মধ্য দিয়ে যেতে হয়? মনে হচ্ছে জন্ম মৃত্যু জরা বার্ধক্য এসব অনিবার্য। সেবকটি তখন উত্তর দিল, হ্যাঁ প্রভু, এ সবই হচ্ছে জড় অস্তিত্বের দুঃখ ভোগ। তাহলে আমি এই সবের সমাধান খুঁজতেই আমার জীবনকে উৎসর্গ করব। বুদ্ধদেব এই কথা ঘোষণা করলেন এবং আরো বললেন, এসব জয় করা না পর্যন্ত আমি বিশ্রাম নেব না। এই প্রবচন আগামী দিনগুলোর জন্য জয়ের হৃদয়ে গেঁথে গিয়েছিল এবং এগুলো তাকে তার অস্তিত্বের গহীনে লুকিয়ে থাকা পারমার্থিক দর্শনকে মনে করিয়ে দিচ্ছিল। যেই ব্যক্তি সেই বক্তৃতাটি দিয়েছিলেন তিনি এবং তার সেই আলোচনার প্রভাব সম্পর্কে স্মৃতিচারণ করে তিনি জয়পতাকা স্বামী বলেন, আচ্ছা, আমরা এই এই জাস্ট এটাই রাখবো। এর আহ, যে গুরু মহারাজের যে এই যে প্যারাগ্রাফটা আপনি রিড করছেন মাতাজি, ওইটাতেই আপনি স্টপ করবেন, ওইটাতেই এন্ড করে স্টপ করব আমরা। তিনি ছিলেন একজন বিখ্যাত এলএসডি সমর্থনকারী। যদিও তিনি বক্তৃতার সময় এলএসডির সমর্থনে বলতেন না, কিন্তু তার উদ্দেশ্য ছিল আত্ম উপলব্ধি। তার কথাগুলো সবসময় আমার মনের মধ্যে ঘুরপাক খেত আর আমি আমার পড়াশোনার মনোযোগ দিতে পারছিলাম না। এমনটা মনে হতো যেন কিছু একটা আমাকে ডাকছিল। এরই মধ্যে ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে আমাকে বলা হলো, তুমি 2 বিষয়ে অকৃতকার্য হয়েছো, তাই আমরা তোমাকে ছেড়ে দিচ্ছি। অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে যাও। যদি সেখানে ভালো করতে পারো তাহলে তুমি আবার এখানে ফিরে আসতে পারো। তাই আমি কিছুদিনের জন্য মিলওয়াকি উইসকনসিন বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলাম আর আমি সেখানে যথেষ্টই ভালো করেছিলাম। কিন্তু সেই সময়টা ছিল গ্রীষ্মের ছুটি এবং হিপ্পি যুগের অবস্থা তখন তুঙ্গে। বহু সঙ্গীত দল তখন সান ফ্রান্সিসকোতে এসে জড়ো হচ্ছিল। আমার মনে হচ্ছিল যাওয়ার জন্য এটি বেশ ভালো একটি জায়গা। আমি মিলওয়াকি থেকে সারাটা পথ হিচহাইক করে সেখানে গিয়েছিলাম। এই পর্যন্ত মাতাজি। না, কমপ্লিট করে দিন, একটাই প্যারাগ্রাফ বাকি তো, এটা কমপ্লিট করে দিন। অ্যাডম্যান পরিবারের বড় ছেলে হিসেবে জয়কে এমন ভাবে তৈরি করা হচ্ছিল যেন সে বাজার বাজার পেইন্টসের সম্পূর্ণ দায়িত্ব নিতে পারে। কিন্তু তিনি অনুভব যে জীবনে এর থেকেও বড় কিছু করার রয়েছে। তার তার ভাই জেফ বলেন, তাই হিপ্পি সংস্কৃতি যখন তুঙ্গে তখন সে ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে চলে যায়। বাবা এই ভেবে অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন যে যদি জয় পড়াশোনা শেষ না করে তাহলে বাধ্যতামূলকভাবেই তার নাম সেনাবাহিনীতে যোগদানের জন্য পাঠানো হবে। যেহেতু সেই সময় ভিয়েতনাম যুদ্ধ চলছিল, তাহলে বাজার পেটসের কি হবে? কিন্তু জয় না চেয়েছিল বিশ্ববিদ্যালয়ে ফিরে যেতে, আর না সে চাইতো কোম্পানির দায়িত্ব নিতে। সে চেয়েছিল এসবের ঊর্ধ্বে আরো অন্য কিছু। হরি বল, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ মাতাজি। আচ্ছা, আপনারা যদি আরো একটু 15-20 মিনিটস যদি মাইন্ড না করেন তাহলে আমরা আরেকটু 15-20 মিনিটস, কারণ এর পরের চ্যাপ্টারটা মানে মাতাজি ওই বাংলাতে কি লেখা আছে পড়ুন। শ্রীকৃষ্ণ অন্বেষণ। হ্যাঁ, এই চ্যাপ্টারটাতে একটুখানি আমরা পড়ি, তাহলে পরে আর একটু জানা যাবে। এটা তো শুধু গুরু মহারাজের আমরা ফ্যামিলির ইয়েটা দেখলাম, তো আমাদের আচ্ছা মাতাজি নেই এখানে, ঠিক আছে। ইমন তুমি পড়ো, কিন্তু এই জায়গাটা থেকে পড়ো, দ্য সার্চ বিগিনস, মানে খোঁজ
খোঁজ শুরু হয়েছে, বাংলাতেও সেটা কি লেখা আছে, যেটা অন্বেষণ। অন্বেষণ, হ্যাঁ। মাতাজি, একটা বিষয় মনে হচ্ছে, কি বলবো? হ্যাঁ বলো। এই আগের চ্যাপ্টারে যেটা জানলাম যে সে চেয়েছিল এসবের ঊর্ধ্বে আরো অন্য কিছু, এটা প্রভুপাদের জীবনের সাথে অনেকটা মিলে যাচ্ছে জানো। আচ্ছা, কি বলছি? আচ্ছা, ঠিক আছে, এই জায়গাটা পড়ো, এই যে অন্বেষণ, যেটা দ্য সার্চ বিগিনস, সেই জায়গাটা, সেখান থেকে একটু পড়ো। শ্রীকৃষ্ণ অন্বেষণ, ক্যালিফোর্নিয়া, না 1968 খ্রিস্টাব্দ। না না, সার্চ বিগিনস হচ্ছে সেকেন্ড পার্টটা, ফার্স্ট পার্টটা ছেড়ে দিয়ে যেখানে নেক্সট টপিকটা যেখানে স্টার্ট হচ্ছে, জয় বল, জয় বলছে, এই এরম বোধহয় কিছু লেখা থাকবে বাংলাতে। উম, অন্বেষণের সূচনা, হ্যাঁ। জয় বলেন, সান ফ্রান্সিসকোতে আমি অনেক পন্থাই চেষ্টা করেছি। ওখানে একটা যোগ ক্যাম্প ছিল, আমি তাদের আশ্রমটি দেখতে গিয়েছিলাম। তিনি বলেন সেখানে তাদের হঠযোগ শেখানোর কথা ছিল এবং আশ্রমের ভারপ্রাপ্ত স্বামীজির বিমান চালানোর জন্য পাইলট লাইসেন্স ছিল। এটা ছিল একটা পার্ক এলাকাতে, ওখানটায় অনেক গাছপালা, নৈসর্গিক সৌন্দর্য এবং বিশাল একটা সুইমিং পুল ছিল। কিছু সময় হঠযোগ অনুশীলন করার পর সবাই স্নানের পোশাক পরে সেখানে সাঁতার কাটতে নামতো। মেয়েরা বিকিনি পরা থাকতো, আর সেই স্বামীজি দুজনকে দুপাশ থেকে জড়িয়ে ধরে ছবি দিত। ব্যাপারটা জাগতিক ভাবে বেশ ভালো মনে হলেও আধ্যাত্মিক ভাবে তার ঠিক সমীচীন বলে মনে হতো না। এটা এটা সবাই কি শুনতে পাচ্ছেন? এরকম এটা আমরা প্রভুর কাছ থেকে শ্রবণ করেছি যে কি জানো, আহ হ্যাঁ, খাইয়া মাগুর মাছের ঝোল, শুইয়া যুবতীর কোল, চাঁদ বদনে হরি হরি বল। এই এই গুরু কিন্তু গুরু না, এই হচ্ছে গরু। তো এইখানে গুরু মহারাজ নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছেন যে যখন উনি এই পারমার্থিকের এই পথে যখন উনি খোঁজ মানে জানতে চাইলেন, তখন উনি একটা যোগ যোগ ক্যাম্পের নাম শুনেছে, যে এখানে যোগা হট হট যোগা, হট্ট যোগা বা যেটা বাংলাতে হট যোগা শেখানো হয়। তো সেখানে গুরু মহারাজ বলেন যে দেখি। তো সেখানে বলছেন যে ওই স্বামীজি, মানে যিনি নাকি সেই হট যোগা শেখান, উনি এসব শেখানো টেখানোর পরে তারপরে সব মানে মেয়েদের সাথে সুইমিং পুলে নেমে সুন্দর মেয়েদের জড়িয়ে টড়িয়ে ছবি তুলছে। তখন গুরু মহারাজ বলছে যে যাবদিক দিক থেকে হ্যাঁ এগুলো মনে হতে পারে খুব ভালো, কিন্তু পারমার্থিক দিক থেকে এটা অবশ্যই মানে একেবারে ইয়ে না। তখন উনি বুঝতে পারলেন যে একে গুরু মানার যোগ্যতা নেই এর। তারপরে গুরু মহারাজ নেক্সট এক্সপিরিয়েন্স শেয়ার করছেন। তারপর আমি একটি গ্রন্থের দোকানে গেলাম, জিজ্ঞাসা করলাম আমি আধ্যাত্মিক জীবনের ওপর একটি গ্রন্থ চাইছি। একটার পর একটা গ্রন্থ দেখতে লাগলাম, সবকটাই ছিল ভারত থেকে প্রকাশিত। আমি বললাম আমি একজন আমেরিকান, আপনাদের কাছে কি আমেরিকা থেকে প্রকাশিত কোনো আধ্যাত্মিক গ্রন্থ নেই? দোকানদার বললেন, আমেরিকা? ও, এটা নাও। এটা একটা অ্যাস্ট্রাল প্রজেকশন, দেহাভ্যন্তর দেহাভ্যন্তরস্থিত সত্তা দেহ থেকে আলাদা করে বাইরের জগৎ দেখার এক প্রকার ভ্রমাত্মক পন্থা সম্পর্কিত গ্রন্থ। আমি বললাম ঠিক আছে, আমি এটাই নেব। আমি অ্যাস্ট্রাল প্রজেকশন এবং প্রাণায়ামের দ্বারা কি করে নিজেকে দেহের বাইরেও বিস্তৃত করা যায় সেই বিষয়ে পড়ছিলাম। আমি বললাম, ওহ, এই গ্রন্থের লেখকের ঠিকানা তো সান ফ্রান্সিসকোতেই দেওয়া রয়েছে, তাহলে এখানে থাকতে থাকতেই তার সাথে একবার দেখা করা যাক। এটা ছিল আমার অভ্যেস, আমি গ্রন্থাগার ব্যক্তিটিকে দেখতে চাইতাম। আমি সেই ঠিকানায় গিয়ে দরজায় কড়া নাড়লাম, কিন্তু কেউ কোনো সাড়া দেয়নি। পিছনের দিক থেকে একটা শব্দ পেলাম। তারপর আমি বাড়ির পিছনটায় গেলাম এবং দেখলাম উনি মাছ রান্না করছেন। আমাকে দেখেই তিনি বললেন, তুমি এখানে? আমি বললাম, হ্যাঁ, আমি আপনার গ্রন্থটি পড়েছি এবং তাই আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম। তিনি আমাকে বাড়ির ভিতরে নিয়ে গেলেন এবং বললেন, শোনো, গত 2 বছর ধরে আমি শক্তিহীন হয়ে গেছি।
আমি আর অ্যাস্ট্রাল প্রজেকশন করে ভিতরের সত্তাকে দেহের বাইরে আনতে পারি না। যখন আবার তা পারবো আমি তোমাকে বলবো। আমি দুঃখিত, কিন্তু এটাই সত্য। এখানে আসার জন্য ধন্যবাদ। তোমার দিনটি শুভ হোক। আমার তালিকা থেকে আমি সেটিও বাদ দিলাম। তো নিজেকে গুরু বললাম, মানে গুরু মহারাজ এই উম, দেখতে গেলেন যে পারমার্থিক বই বা স্পিরিচুয়াল বইদের মধ্যে কি কি আছে, সেখানে একটা বই পেলেন, উনি পড়লেন, ভালো লাগলো, দেখলেন যে আচ্ছা এটার যে যিনি এই বইটা লিখেছেন উনি তো স্যান ফ্রান্সিসকো মানে ওই জায়গাতেই আছে, গিয়ে দেখা করে আসি। তো গিয়ে দেখা করলেন, তারপর তো আপনারা শুনলেন যে ওখানে উনি বলছেন যে এবার আমি আমার সব শক্তি হারিয়ে ফেলে আর আমি এইটা করতে পারছি না, ওই দেহর বাইরে নিজের আত্মাকে বের করা, তারপরে আত্মা বেরিয়ে নিজের দেহকে দেখবে, এগুলো আর আমি করতে পারছি না, আমার শক্তিহীন হয়ে গেছি আমি। তো আমরা এই জিনিসটাও ভগবদ গীতাতে দেখেছি যে অনেকজন যারা এগুলো করে, আহ এই যে ধ্যান যোগ, জ্ঞান, ধ্যান যোগ, যোগ, হট হট যোগা, এইগুলো এইগুলো অ্যাকচুয়ালি কিছুক্ষণই করা যেতে পারে, কিন্তু আলটিমেটলি আমরা এইগুলোর দ্বারা ভগবানকে মানে পেতে পারবো না। তো এখানে গুরু মহারাজ দেখছেন যে ও ইনি তো নিজেই শক্তিহীন হয়ে গেছে, মানে ফেল হয়ে গেছে এনার এক্সপেরিমেন্ট, তাই জন্য ওনাকেও বাদ দিয়ে দিলেন, এও গুরু হওয়ার যোগ্যতা নেই এনারও। আচ্ছা, আম, আচ্ছা ইমন, আমি দেখতে পাচ্ছি রূপেশ্বরী মাতাজি আর নন্দরানী পাবনী মাতাজি মা, তারা হ্যান্ড রেজ করেছে মাঝখানে বোধহয় অনুরাগিনী মাতাজিও হ্যান্ড রেজ করেছিল। তো আমি এক এক করে সবাইকে, এবার আমরা একটা একটা প্যারা রিড করে, টোটাল 3টে প্যারা, টোটাল 3জন হ্যান্ড রেজ করেছে, তো টোটাল 3টে প্যারা আমরা শুধু রিড করবো এবার, তারপরে স্টপ করবো। উম আচ্ছা, মা হ্যান্ড নামিয়ে দিয়েছে তাই জন্য 2টো প্যারা, এবার অনলি 2টো প্যারা হয়ে তারপর আমরা স্টপ করবো। তো রূপেশ্বরী মাতাজিকে আগে আনমিউট করছি, তারপরে অনুরাগিনী মাতাজিকে। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। মাতাজি একটু পেজ নাম্বারটা বলতে পারো, আমি শুনছিলাম এতক্ষণ। আহ এটা বাংলাতে কোন পেজ নাম্বার রীনা মাতাজি? 59। 89, আচ্ছা। 59, 59। ও 59, আচ্ছা। একদম লাস্টে আছে। তোমার দিনটি শুভ হোক। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ মাতাজি, পেয়েছি। আমার নিজেকে বললাম, আসলে আমি খুব ভালো করে কিছু করছি না, মিলওয়াকি থেকে আবার মারা চেষ্টা করে দেখা যাক। আমি সেই গ্রন্থের দোকানে ফিরে গেলাম, বৌদ্ধ মতবাদের উপর কিছু গ্রন্থ সংগ্রহ করলাম। তিব্বতীয় বৌদ্ধবাদ ও আরো বিভিন্ন ধরনের বৌদ্ধবাদ, সেগুলো বেশ যৌক্তিক মনে হলেও কিন্তু তবু তা খুব একটা পারমার্থিক বলে মনে হয়নি। তারপর আমি মিস্টিক্যাল জুডাইজম নামে সলোমনের অতীন্দ্রিয়বাদের শিক্ষার উপর একটি গ্রন্থ পেলাম। তার অতীন্দ্রিয়বাদের ধারণার ভিত্তি ছিল একটা মণ্ডল তৈরি করা ও তার চারদিকে ভগবানের 4টি নাম রাখা আর কিছু গুপ্ত নাম ব্যবহার করে। আমি আমি সেটিও পরখ করে দেখেছিলাম, এসব অনেক মজার কিছু ছিল, কিন্তু এর কোনোটি আমাকে আমার যা দরকার সেই মতো কোনো গন্তব্যে নিয়ে যেতে পারেনি। এবং তারপর তিনি কৃষ্ণ ভক্তদের সাক্ষাৎ পেলেন। সান ফ্রান্সিসকোতে তিনি এক কীর্তন দলের দেখা পেলেন। যতদূর শোনা যায় ততদূর পর্যন্ত তারা তাদের কীর্তনের ধ্বনির দ্বারা সবাইকে মোহিত করে রেখেছিলেন। প্রায় পুরোদস্তুর পাশ্চাত্যের পোশাকে তারা কৃষ্ণ ভক্তির সাজে সজ্জিত ছিলেন। এর মধ্যে বিশেষ একটি দিক ছিল মুণ্ডিত মস্তক, আর তাতে পেছনে দোলায়মান বিশাল কেশগুচ্ছ বা শিখা। সে কথা স্মরণ করে জয় বলেন, তিনি আমাকে এক টুকরো কাগজ দিলেন। এটা ছিল একটা ছোট্ট প্রচারপত্র, যাতে লেখা ছিল, চিরকালের জন্য উচ্চে অবস্থান করো। আচ্ছা কৃষ্ণ মাতাজি, এবার আমরা এখানটা স্টপ করে আমরা অনুরাগিনী মাতাজি রিড করুক, তারপর আমরা স্টপ করব, কারণ বাংলাদেশে তো এখন বোধহয় তাই না 11:30 হয়তো বেজে গেছে, আর ইন্ডিয়াতে অনেক লেট, তাই জন্য এবার আমরা এই লাস্ট 2টো প্যারাগ্রাফ
আরো আমি পড়তে পারলে ভালো হতো মাতাজি, মানে আরো ইন্টারেস্টিং দিকে যাচ্ছে। সেটাই, হরে কৃষ্ণ আমি নিজেই মাতাজি। স্টপ করতে পারছি না, কিন্তু হ্যাঁ, টাইমের দিকে তাকিয়ে। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ প্রণাম। হ্যাঁ মাতাজি। হ্যাঁ, কৃষ্ণ সর্বাকর্ষ ও সমস্ত আনন্দের আধার, রাম সর্বোচ্চ আনন্দ, হরে চিন্ময় লাদিনী শক্তি। এতে হরে কৃষ্ণ মহামন্ত্র এবং মন্দিরের ঠিকানাও দেয়া ছিল। আমি সেই ঠিকানা ধরে সেখানে যাবারও চেষ্টা করেছিলাম, কিন্তু খুঁজে পাইনি। আমার মনে হয় আমি তখনও প্রস্তুত ছিলাম না। সেই সময়ে তিনি ভেবেছিলেন যে যদি তাকে একজন প্রকৃত জ্ঞানী গুরু পেতে হয় তবে তাকে ভারতে যেতে হবে। কয়েকদিন পর যখন তিনি ভাবছিলেন যে কিভাবে তিনি সেই পবিত্র ভূমিতে যাবেন যেখানে গঙ্গা নদী প্রবহমানা, সেই সময় ঘটনাক্রমে তিনি গোল্ডেন গেট পার্কের কাছ দিয়ে যাচ্ছিলেন। সেখানে আবারও সেই লোকগুলোই ছিল। তিনি স্মৃতিচারণ করে বলেন, আমি দেখলাম কিছু ভক্তরা মিলে পার্কে গোল হয়ে বসে কীর্তন করছে। খুব কাছ থেকে তাদের দেখার সৌভাগ্য হয়েছিল আমার। এটি ছিল সবকিছু বদলে দেওয়ার মতো অভিজ্ঞতা। প্রথমে আমি দেখলাম কিছু লোকেরা সাদা চাদর গায়ে দিয়ে আছে। তাদের দেখে সেই সময় আমি ভেবেছিলাম যে তারা বিছানার চাদর জড়িয়ে রয়েছে। কারো কারো গায়ে সাদা চাদর, আর মহিলাদের পরনে কিছু ভিন্ন রঙের পরিধান। আমি যখন ওদের আরো কাছে গেলাম, তাদের মধ্যে একজন স্ত্রীলোক আমার দিকে তাকালো এবং আমি তার কপালে অদ্ভুত একটি চিহ্ন দেখতে পেলাম। পরে জানতে পেরেছিলাম যে সেটি ছিল তিলক, বৈষ্ণবের একটি চিহ্ন। কিন্তু সেই সময় ওই চিহ্নটি আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। না 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 না, আমি চিৎকার করে উঠেছিলাম। আমার গায়ে সব লোম খাড়া হয়ে উঠেছিল এবং যতটা জোরে পারি দৌড়ে অন্যদিকে পালিয়ে গিয়েছিলাম। আমার মনে হচ্ছিল আমি সেই তিলক আগে কোথাও দেখেছি এবং সেটি আমার মনের ভেতর প্রচন্ড ভাবে কিছু একটা আন্দোলিত করছিল। তারপর আমি নিজেকে শান্ত করে আবারও তাদের দেখতে সেখানে ফিরে গেলাম, কিন্তু ততক্ষণে তারা সেখান থেকে চলে গিয়েছিল। আশেপাশে লোকদের জিজ্ঞেস করতে তারা বলল যে ওরা হচ্ছে হরে কৃষ্ণের দল এবং সপ্তাহান্তে ওরা পার্কে আসে। তাদের কেন্দ্রটি যে কোথায় ওই লোকগুলো জানতো না। আচ্ছা, তিনি বল এখানে আমরা হরে এবার কৃষ্ণ, স্টপ করি। হরে কৃষ্ণ মাতাজি, অনেক ধন্যবাদ। এখানে দণ্ডবোধ। এইখানে এই এই গুরু মহারাজের ইন্টারভিউতে, ইংলিশ একটা ইন্টারভিউতে গুরু মহারাজ নিজে এই জিনিসটা ডিসক্রাইব করছে, এই ইনসিডেন্টটা, যে গুরু মহারাজ যখন ওই মাতাজির কপালে যখন এই তিলকটা দেখেন, তখন গুরু মহারাজ হঠাৎ করে জোরে চেঁচিয়ে না 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 এরকম করে, মানে উল্টো দিকে তাকিয়ে যত দূর উনি ছুটে যেতে পারে, মানে ওরকম ভাবে। কারণ ওনার ওই তিলকটা দেখেই মনে হচ্ছে যে আমি এটা, মানে ওনার মনে হচ্ছে যে এটা আমি আগে দেখেছি। তো ওনার গায়ে মানে গুজবাম্পস, গুজবাম্পসকে কি বলে, গায়ে কাটা কাটা দিয়ে দিয়েছে, মানে এরকম। তো উনি তখন ওটা দেখে ওনার এমন একটা ফিলিং হয় যে উনি উল্টো দিকে মানে দৌড়ে যাচ্ছে, দৌড়ে যেতে যেতে মানে এক জায়গায় গিয়ে উনি রেস্ট নিয়ে তারপরে কিছুক্ষণ নিঃশ্বাস ফেলে উনি নিজে ভাবছেন যে আমি কি দেখলাম, মানে এটা আমি আগে কোথায় দেখেছি, এটা কি জিনিস, কেন আমার এরকম একটা ফিলিং হলো। তখন উনি আবার ফিরে আসেন, ফিরে এসে দেখছেন যে ওই মানে যারা হরে কৃষ্ণা যারা কীর্তন করছিলেন তারা ওখানে আর কেউ ছিল না। তো তারপরে গুরু মহারাজ আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করেন যে এনারা কারা, বা এনাদের কি আপনার, এনাদের ব্যাপারে একটু বলুন। তখন ওনারা বলে যে এরা হচ্ছে হরে কৃষ্ণা, এনারা প্রত্যেক মানে এরকম উইকেন্ডে এসে এরকম কীর্তন করেন, নগর নগর সব কীর্তন করেন। তো তখন কিন্তু তারা জানতেন না যে এই মন্দিরটা কোথায়। তো তারপরে কি হয় সেটা আমরা আবার যখন সুযোগ পাবো তখন এইভাবে একসাথে পড়তে পারবো। তো আজকের জন্য আমরা এখানটাই স্টপ করছি। অলদো ইচ্ছে করছে না, আস্তে আস্তে সবকিছু আরো ইন্টারেস্টিং হয়ে যায়, কিন্তু আমাদের সময়ের দিকে তাকিয়ে স্টপ করতে হচ্ছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা রিড করলেন, আমিও বাংলাতে এটা শুনে আস্বাদন করতে পারলাম। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। श्रीला जय पताका स्वामी गुरु महाराज की जय। श्रीला प्रभुपाद की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। हरी हरी बोल।
আচ্ছা, আমার মনে হয় অনেক জনের কাছে বোধহয় এই গ্রন্থটি নেই। তো আপনারা আম, মানে আপনারা এটা গ্রুপে জানাতে পারেন বা কোনো রকম ভাবে আপনারা অর্ডার করে এটা আনাতে পারেন। আমরা তো আজকে তো শুধু স্টার্টিংটা পড়লাম, মানে গুরু মহারাজের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড ওইটুকু। আর এইবার আমরা আসছি আসল মানে যেটা যেটাকে কি বলে, যেখানে আমরা রস আস্বাদন করতে পারি সেই জায়গা। তো সেখানে আমাদের স্টপ করতে হলো। কিন্তু আপনারা আম, মানে যদি আপনাদের মনে হয় যে আহ, ওখানে আশেপাশে এই বইটা পাওয়া যাচ্ছে না বা অ্যামাজন থেকে অর্ডার করা ডিফিকাল্ট, আপনারা জানাতে পারেন গ্রুপে। আমি চেষ্টা করবো তাহলে অ্যামাজন থেকে আপনাদের ওখানে কোনোভাবে যদি অ্যাড্রেসে পৌঁছে দেওয়া যায়, যাতে সবার কাছে এই গ্রন্থটি থাকে আর সবাই এটা মানে রিড করে সেই আনন্দ পেতে পারে। তো আপনারা জানাতে পারেন। আজকের জন্য আমরা এখানেই স্টপ করব। হরে কৃষ্ণা। जय शिल प्रभुपाद। जय गौरांग कोटि भक्त वृंद की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय।